গুড। লেটস গেট আন্ডারওয়ে। হ্যাঁ, আচ্ছা। আজকে আমরা চ্যাপ্টার 2 শেষ করেছিলাম, আজকে আমরা চ্যাপ্টার 3 পড়বো এবং 4 এর কিছু অংশ পড়বো ইনশাআল্লাহ। সো বিসমিল্লাহ কি চ্যাপ্টার 3 তে আমরা কি পড়বো? বিফোর গেটিং ইনটু দ্য অডিট, আমাদের আগে কি কি স্ট্যান্ডার্ড আছে সেগুলো আমার জানা দরকার। এই স্ট্যান্ডার্ড গুলো কেন দরকার, কে ইস্যু করে, পৃথিবীর বিভিন্ন দেশে কেন বিভিন্ন রকমের স্ট্যান্ডার্ড, কারেন্ট ইন্টারনাল কন্ট্রোল কি, কারেন্ট ইস্যু গুলা কি অডিট নিয়ে, নতুন আইএফআরএস এর সাস্টেনেবিলিটি স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা করব, চ্যাপ্টারের সামারি এবং প্রবলেমস এন্ড সলিউশন নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমাদের এই স্ট্যান্ডার্ড গুলো সেট করার সময় চারটা তিনটা জিনিস দেখো। এক, এথিক্স, রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড টার্মস অফ এঙ্গেজমেন্ট, আইএসকিউসি দিয়ে, তারপর হচ্ছে অ্যাসুরেন্স এনগেজমেন্ট এবং আইসা। অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট করে হলো গিয়ে অডিটও এক ধরনের অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, আর একটা হচ্ছে আদার অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। বাংলাদেশের অডিট গুলো সাধারণত কোম্পানি অ্যাক্ট এবং আইসা দ্বারা হয়, এবং অন্যান্য ভেরিয়াস টাইপের আমরা অডিট করি। সেই অডিট গুলা অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে পারে, অন্যান্য অডিটের স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে পারে, বাট টিপিক্যালি স্ট্যাচুটরি অডিটের স্ট্যান্ডার্ড দিয়ে স্ট্যাচুটরি অডিটই হয়। ঠিক আছে? আপনি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কেন এই যে বিভিন্ন জাতের স্ট্যান্ডার্ড মিনিং, দেখেন অনেক সময় আপনারা কখনো এরকম করছেন কিনা জানেন না, কিছু কিছু অডিটে আমরা ডিবিসি বসে না, কিছু কিছু অডিটে আমরা ডিবিসি বসে, রিপোর্ট দেখতে একরকম, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখতে একরকম, বাট দুইটার সামনে অডিটরের রিপোর্ট আছে। তো কোয়েশ্চেন হচ্ছে যে অডিটরের রিপোর্টটা কেন কেন একই জিনিসের উপর দুই রকম অডিট রিপোর্ট দেয়? কারণ হচ্ছে আমাদেরকে এই অডিট রিপোর্টটা করা দরকার, কারণ অডিটর যে সাইন করছে এটা কি পরে সাইন করছে, যেটাকে আইসা অনুযায়ী অডিট হয়েছে, না এটা একটা রিভিউ ফাংশন উইচ ইজ অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। Review function will be very limited in scope, whereas audit will be very broad in scope. So we must know যে কোন স্ট্যান্ডার্ডে অডিটটা হয়েছে। ঠিক আছে? এক্সরে করে বলা যে শরীরের ভিতর কি প্রবলেম আছে, এবং সিটি স্ক্যান করে বলা, দুইটার মধ্যে ডিফারেন্স আছে, এটাই বলার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে আইএএএসবি, যে ইন্টারন্যাশনাল অডিটিং অ্যান্ড অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড বোর্ড, আরেকটা আছে কি আইএএসবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। তো আমরা এই যেহেতু আমরা অডিট এন্ড অ্যাসুরেন্স পড়ছি, আমরা আইএএসবি নিয়ে তেমন একটা কথা বলবো না, আইএএএসবি নিয়ে কথা বলবো। আইএএএসবি তে বাংলাদেশের আইফা থেকে, আইএফএসি থেকে, হ্যাঁ, আইএসবি হয়। তো ওইটা ইস্যু করে হচ্ছে, ওই যে ও ইস্যু করে হচ্ছে হইলো গিয়া কিসে, আহ, আইসা, আইএসএই, মানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অ্যাসুরেন্স এনগেজমেন্ট, যেমন আপনি রিভিউ করলেন, আমরা ইন্টেরিম রিভিউ করি, আবার আইসাও হয়, ইন্টেরিম অডিটও হয়, তারপরে হচ্ছে আইএসআরই রিভিউ স্ট্যান্ডার্ড হয়, আইএসআরএস রিলেটেড সার্ভিস হয়, আইএসকিউসি ইন্টারন্যাশনাল আইএসকিউসি হবে না, এটা বেশি আইএসকিউএম হবে, আইএসকিউএম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন কোয়ালিটি ম্যানেজমেন্ট। অথরিটিটা কি? এদের অথরিটিটা হলো গিয়ে সাধারণত হিস্টোরিক্যাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেবল হয়। প্রসপেক্টিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেমন ক্যাশ ফ্লো ফরকাস্ট, বাজেট, এগুলোর ক্ষেত্রে সাধারণত আইসা অ্যাপ্লিকেবল হয় না। ক্ল্যারিটি প্রজেক্ট নিয়েছিল যে কোনটা ব্যান্ডের, আইসা বিশাল, আপনি পড়ে ক্লান্ত লাগবে, কেউই পুরোটা মুখস্থ করে না, মোস্ট লাইকলি নট, আনলেস ইউ আর মেন্টাল অ্যান্ড ইউ, মানে প্রপার সাইকোপ্যাথ, আপনার আইসা মুখস্থ খুব ক্লান্ত কেউ করে না। কিন্তু আইসাতে যখন শেল দিয়ে দেখা থাকে, এটা বুঝাই যায় যে ইট মিনস ম্যান্ডাটরি। আইসা থেকে ডিপার্চার কখন হয়? ডিপার্চার হয় অনেক ক্ষেত্রে হয়, বাংলাদেশে যেমন অনেক ক্ষেত্রে হয়। যেমন আপনি দেখবেন লাস্টে আমরা ব্যাংক অডিটের ক্ষেত্রে দেখবেন, আমরা ব্যাংক অডিটের অনেকগুলা রিকোয়ারমেন্ট দিই, ইন্স্যুরেন্স অডিটের ক্ষেত্রে দেখবেন হয়, এনজিও লিস্টে, এনজিও যেসব আমরা করি সেগুলো হয়, FD4 হয়। বাংলাদেশ এগুলো সবই হয় ডিপার্চার ফ্রম আইসা, কারণ আইসাতে বলা আছে একটু যাও, 10 কদম করো। আমরা বাংলাদেশ ব্যাংকের রিকোয়ারমেন্ট অনুযায়ী 20 কদম যাইতে হয়, অনেক বেশি করতে হয়, আবার অনেক কাজ এক্সট্রা করতে হয়, যেটা আইসা অনুযায়ী নট ম্যান্ডেটরি অ্যাজ সাচ। সো আমাদের যখন লোকাল গভর্নমেন্ট বা মানে আমাদের ন্যাশনাল গভর্নমেন্ট দ্বারা কোনো রিকোয়ারমেন্ট থাকবে, দ্যাট টেক্স প্রায়োরিটি ওভার আইসা। হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, দ্যাট টেক্স প্রায়োরিটি ওভার আইসা, আমরা ওইটা ফলো করবো দেন আইসা। এবার আমরা লোকাল গভর্নমেন্টের পার্সু করবো যে দেখেন
আইসাটা কিসে করেন আপনি? আইসার মাঝখানে হঠাৎ করে আপনি একটা রেগুলেশন ঢুকাই দিন, তো এটা প্রবলেমেটিক সিচুয়েশন আর কি। তো আই ডাবল এ এস বি ওরা কেমন করে ইস্যু করে? আই ডাবল এ এস বি স্ট্যান্ডার্ডটা ইস্যু করে কেমন? কারণ দেখেন, আইএসবি একটা সাবজেক্ট সিলেক্ট করে ফর ডিটেল স্টাডি বাই এ সাব কমিটি। হ্যাঁ, সেই সাব কমিটি একটা এরিয়া নিয়ে কাজ স্টাডি করে, এবং সেই সাব কমিটি একটা এক্সপোজার ড্রাফট ইডি বলে, ইডি প্রিপেয়ার করে। ওই ইডিটা যখন অ্যাপ্রুভ করে দেয়, ওই ইডিটা তখন ওয়াইডলি সার্কুলেট করে আইএসবি মেম্বারদের মধ্যে, যেমন মনে করেন আইসিবি একটা কপি পায়। তারপর ইডিটাকে এক্সপোজার ড্রাফটটাকে রিভিশন করা হয় বেসড অন কমেন্টস। আইসিবি থেকে আমরা কিছু 1 বছর আগে মনে হয় একটা কমেন্ট দিয়েছিলাম কোন একটা ব্যাপারে, জানি আমার মনে নেই, আমি ছিলাম ওই কমিটিতে। তো একটা কমেন্ট দিয়েছে যে এইটা আমার ঢুকানো উচিত ছিল, এইটা আপনি বাদ গেছেন। ওটা সম্ভবত একটা কার রিমেম্বার, ওটা কি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ছিল কিনা, আই মে বি রং। বাট ওই আইএসবি থেকে ওরা কিসে চেয়েছিল? আপনাদের কমেন্ট, যে আপনার এই স্ট্যান্ডার্ডের উপরে আপনার কোনো কমেন্ট আছে কিনা। তখন আমরা কমেন্ট থাকলে ওগুলা ওরা ডিসকাস করে, যদি মনে করে যে অ্যাপ্রোপ্রিয়েট তখন ওরা ইনক্লুড করে, না হলে আমাদের একটা এক্সপ্লেনেশন দেয় যে এইটা আপনার মনে করেন যে এটা আমার দরকার নেই, এই কারণে দরকার নেই। তো হারমোনাইজেশন, হারমোনাইজেশন মানে কি দেখেন, এক এক দেশের অডিট হয় এক এক স্ট্যান্ডার্ডে। যেমন ইন্ডিয়া আমাদেরটা ফলো করে না, জাপান জাপানেরটা ফলো করে, আমেরিকা আমেরিকারটা ফলো করে, এক একজন এক একটা করে। বা আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং অ্যাডপ্ট করেছি, এই জন্য আমরা এটা চেষ্টা করি ফলো করার। বাট বিভিন্ন দেশে বিভিন্ন রকম স্ট্যান্ডার্ড থাকার কারণে, স্ট্যান্ডার্ড থাকলে কি প্রবলেম? একটা হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের ডিফারেন্স। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের ডিফারেন্স মানে অ্যাকাউন্টস গুলা মাইট লুক ভেরি ডিফারেন্ট, অথবা ইভেন ইফ দে লুক সিমিলার বাট দেয়ার মেজারমেন্ট, মানে একটা যেমন করেন আপনি সবগুলোই দড়ি দিয়ে মাপলাম, বাট একটাই বলছেন আপনি মিটার, আরেকটা বলছেন ফিটে। সো দুই রকম হইতে পারে। আর আরেকটা হচ্ছে এগুলো পরীক্ষা করার সময়, আপনি যখন রক্ত পরীক্ষা করতে যান, অনেক সময় দেখবেন গ্রাম দিয়ে লেখে, অনেক সময় এমজি পার লিটার দিয়ে লেখে, অনেক সময় ডিএল পার লিটার দিয়ে লেখে। সো ডিপেন্ড করে আপনি কোন স্ট্যান্ডার্ড দ্বারা অডিট করছেন। তখন আপনি আইসা দ্বারা অডিট করলে এক ধরনের রিকোয়ারমেন্ট, আবার আপনি অন্য দেশের, ওই দেশের পার্টিকুলার কোন স্ট্যান্ডার্ড দিয়ে যদি অডিট করেন, তাহলে ইউ ক্যানট কম্পেয়ার দ্য সেম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিটেড টু ডিফারেন্ট স্ট্যান্ডার্ডস, মে নট বি ডাইরেক্টলি কম্পেয়ারেবল। সো এইটা একটা জিনিস, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি কিন্তু এইটা, তাহলে সবাই একটা স্ট্যান্ডার্ড কেন ফলো করে না? ফলো করে না কারণ হচ্ছে, একটা হলো কালচারাল ব্যারিয়ার। যে কারণ এইটাই হচ্ছে সবচেয়ে বড়, যেমন দেশের মানুষজন বলে আমি এতদিন যাবত এইটা করতেছি, আমি এইটাই করবো, আমার প্রাইড আছে, আই আই ওন্ট গিভ ইট আপ। সিম্পল, অ্যাজ সিম্পল এজ ইজ দ্যাট। যে আমাদের দেশের রিকোয়ারমেন্ট এটা ফুলফিল করে, আমাদের দেশের স্টেক হোল্ডার এটা বুঝে, উই আর কমফোর্টেবল উইথ দিস, আমাদের আইসার দরকার নেই। হোয়াট আর দ্য আদার রিজনস? যেমন মনে করেন লেভেল অফ এডুকেশন, যেমন ল্যাক অফ প্রফেশনাল অডিটিং বডি। অনেক সময় প্রফেশনাল বডি সাম ডেভেলপিং কান্ট্রিজ না থাকলে সোশ্যাল প্রবলেম থাকে, পলিটিক্যাল হার্ডস, পলিটিক্যাল পার্সন এগুলো নিয়ে আসলে বদার না। তার রিল্যাক্টেন্ট অনেক সময়, যে এলাকার লোকজন বলতেছে, মেম্বাররা বলতেছে যে তুমি আমাদের এক্সিস্টিং স্ট্যান্ডার্ড ফলো করো, সে হঠাৎ করে লাভ দিয়ে বলতে পারবে না যে আইসা করবো আমি এখন থেকে। এবং ইকোনমিক হার্ডল বলতে কি বোঝায়? যখন আপনি একটা নতুন স্ট্যান্ডার্ড আনবেন, সেই নতুন স্ট্যান্ডার্ডের উপর ট্রেনিং, নতুন স্ট্যান্ডার্ডে অডিট, নতুন স্ট্যান্ডার্ড অ্যাডপশন, অনেক কস্ট আছে। তো এগুলো একটা কস্ট, যে কারণে মানুষ অনেক সময় অডিটিং স্ট্যান্ডার্ড গুলো চেঞ্জ করতে চায় না। যেমন মনে করেন ইউরোপিয়ান ইউনিয়নও কোন রকম কিসের ফলো করে নাই। ইউরোপিয়ান ইউনিয়নও যখন ইট কেম টু টাইম, ইউরোপিয়ান ইউনিয়ন কোনো ডেডলাইন ফলো করে নাই। হ্যাঁ, ইউরোপিয়ান ইউনিয়নও কোন রকম ডেডলাইন ফলো করে নাই, বলছে যে আমরা করবো আস্তে আস্তে, এই চলতেছে ওদের। এবং এই ব্যারিয়ার গুলোর কারণে এক এক দেশে এক এক রকম অডিটিং স্ট্যান্ডার্ড রয়ে গেছে, অডিট এবং অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড। তারপরে এই এই একটা টপিক আছে ইন্টারনাল কন্ট্রোল, আমি না বুঝি না যে এইটা এখানে কি করে। এটা বইতেও আছে। এটা এই একটা জিনিস আমার মাথায় অনেক সময় ঢুকে না, এটা আমি কত বছর পরে হবে চিন্তাও করি না ক্লিয়ারলি। যখন পড়াই খালি সেই দিন মাথায় আসে, এরপর আমি ভুলে যাই যে হোয়াট ইজ দিস টপিক ডুইং ইন দিস চ্যাপ্টার। বাট ইট ইজ ওয়ার ইট ইজ, এন্ড দেন উই নিড টু স্টাডি হোয়াট ইজ দিস টপিক সেই ইন্টারনাল কন্ট্রোল। ইন্টারনাল কন্ট্রোল এখানে বলছে যে ইন্টারনাল কন্ট্রোল প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে বিজনেস অবজেক্টিভ গুলো আইডেন্টিফাই করো, assess the risk that threatens those objective, then design control, implement the control, মানে operate the control। ঠিক আছে, এখন আমরা 3 ধরনের অ্যাসুরেন্স সার্ভিস দিই। এবং আমার মনে হয় অ্যাসুরেন্স সার্ভিসেস বোঝানোর জন্য ওরা এই উদাহরণটা নিয়ে আসছে। আমরা অ্যাসুরেন্স সার্ভিস দিই, যে অনেক সময় আমরা ডিজাইনের উপর কথা বলি, অনেক সময় শুধু অপারেশনের উপর কথা বলি,
অনেক সময় দুইটার উপরেই কথা বলি, তিনটা: রিস্ক, ডিজাইন, অপারেশন। তিনটার উপর যদি আমি তিন রকম অ্যাসুরেন্স রিপোর্ট হয়, তাহলে ইউজুয়ালি কেমন দেখা যায়? কেমন দেখা যায় হচ্ছে হইলো গিয়া, প্রথমত এক হচ্ছে হইলো গিয়া, যখন মনে করেন আমরা ডিজাইন অফ দ্য সিস্টেম নিয়ে বলবো, তখন আমরা বলবো যে এইখানে অ্যাপ্লিকেবল রিস্ক গুলা কি, কোন ফ্রেমওয়ার্ক অনুযায়ী ডিজাইন করা হয়েছে, এবং এই ডেসক্রিপশনটা দিব যে কোন কোন কন্ট্রোল দ্বারা কোন রিস্ককে অ্যাড্রেস করা হয়েছে। ওয়ারেজ অপারেশন হইলে আমি বলবো যে আমাদের কয়টা কন্ট্রোল ইনস্ট্যান্স আমরা দেখেছি এবং কয়টা ফেইলিওর আছে। আর রিস্ক, ডিজাইন এন্ড অপারেশন, এই তিনোটা দেখতে হলে আমাকে রিস্ক গুলাও দেখতে হবে। And একটা জিনিসের রিস্ক অজস্র আছে, যেমন তিনোটারই তিনোটাই হাই লেভেল অ্যাসুরেন্স, বাট রিস্ক, ডিজাইন এন্ড অপারেশন অফ দ্য সিস্টেম হ্যাজ দ্য লংগেস্ট অফ দ্য রিপোর্ট। ওয়াই? বিকজ যেমন মনে করেন আমি আমার একটা সিন্ধুকে আমি তালা মেরে রাখি, অ্যাজ সিম্পল অ্যাজ ইজ দ্যাট। অজস্র রিস্ক থাকতে পারে, আপনি কতগুলো রিস্ক আইডেন্টিফাই করবেন? প্রথমত তো এই তালা হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাঙতে পারে, মনে করলেন যে না এটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সিটিভ, ভাঙা যাবে না। ভূমিকম্প হইতে পারে, ওইটাও একটা রিস্ক, থিওরিটিক্যাল, বাট দ্যাট ইজ অলসো রিস্ক, ভেরি থিওরিটিক্যাল, বাট ইট ইজ আ রিস্ক। সো রিস্ক আইডেন্টিফিকেশন একটা কন্ট্রোল অ্যাসুরেন্সের ক্ষেত্রে it take a very long form of report to address all the major applicable risks and then talk about the design, যে এই রিস্ক গুলাকে অ্যাড্রেস করার জন্য আমি এই ডিজাইন ফলো করেছি, এবং এই ডিজাইনের এগেনস্টে আমি 20টা কন্ট্রোল অপারেশন আমি টেস্ট করেছি। টেস্ট করার পর আমি দেখেছি যে কোন কোন জায়গায় কন্ট্রোল গুলা ফেল করছে না। কিন্তু অনেক সময় যেটা হয়, আমরা জাস্ট কি সেটা চেক করি, ওই যে হোয়াট ডু ইউ কল ইট, শুধু অপারেশনটা চেক করি, যে আমার 20টা কন্ট্রোল আছে, কেন এই কন্ট্রোল কোন রিস্ক অ্যাড্রেস করতে, অনেক সময় আমরা খেয়াল করি, এটা দেখি না। বিকজ উই আর জাস্ট টেস্টিং ওয়েদার দ্য কন্ট্রোলস আর ওয়ার্কিং অর নট, ওয়েদার দ্য কন্ট্রোলস আর অ্যাপ্রোপ্রিয়েট আর নট, দ্যাটস আ ডিজাইন টপিক। আমার কথা কি বুঝছেন না? আপনারা অনেকক্ষণ আগে শোনা বন্ধ করেছেন যে স্যার কোনো জায়গায় নেই। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার, শুনছি। যাক। তো ইন্টারনাল কন্ট্রোলের কিছু লিমিটেশন আছে, আপনাদের কারো কিছু মনে আছে? এটা আগের আগের লেভেলেও আমরা পড়েছিলাম, কারো কি কিছু মনে আছে যে ইন্টারনাল কন্ট্রোলের ইনহেরেন্ট লিমিটেশনস গুলো কি? হ্যালো, ইন্টারনাল কন্ট্রোল লিমিটেশন কারো কি কিছু মনে আছে? যেমন আমাদের ইন্টারনাল কন্ট্রোল লিমিটেশন কি, এক্সপেন্সিভ, ফ্রড হতে পারে, কলিউশন। যেমন আমাদের একটা কাগজ দুইজনে সাইন করার কথা, আমরা ভাই ভাই এগ্রি করলাম যে তুমিও চোর আমিও চোর, দুজনে মিলেমিশে সাইন করি। আর ওটা সে ম্যানেজমেন্ট বলে যে এইটা সাইনই করা লাগবে না, যেমন বাংলাদেশের ব্যাংক গুলোতে টাকা নিয়ে চলে যাও, কে সাইন করছে না করছে ওইটা ওর বদলের সময়। এবং এটার কোনো অ্যাকচুয়ালি রিপোর্ট দেখতে কেমন হবে, এটার কোনো স্ট্যান্ডার্ড নাই, কারণ এক এক কোম্পানি রিস্ক একরকম, ডিজাইন একরকম, অপারেশনাল একরকম। সো এটা স্ট্যান্ডার্ড রিপোর্ট ওরা ইস্যু করতে পারেনি। কারেন্ট ইস্যু গুলা কি অডিট ওয়ার্ল্ডে, এটা আপনার জানা উচিত। এটা জানা উচিত এই কারণে, হোয়াট আর দ্য কারেন্ট ইস্যুস। যেমন মনে করেন আপনার ফিউচার অফ অডিটে, এটাই ইম্পর্টেন্ট, এটা আপনার জানা দরকার যে অডিট নিয়ে আপনার যদি কেউ কিছু বলে যে আপনার অডিট এত, অডিট শুনলে আপনার তো উত্তেজিত হয়ে যান কেন, এটা আপনি বলতে পারবেন যে অডিট নিয়ে আপনি কি জানেন, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য কারেন্ট ওয়ার্ল্ড। যেমন 2018 সালে একটা রিভিউ হয়েছে লন্ডনে, কিংম্যান রিভিউ, সিএমএ, হ্যাঁ, কমার্শিয়াল মার্কেট অথরিটি ইউকে মার্কেট স্টাডিজ 2019 সালে, ব্রাইডেন রিপোর্ট করছে 2019 সালে, এবং অডিট অ্যান্ড কর্পোরেট গভর্নেন্স এর উপরে ট্রাস্ট কিসে করার জন্য, ট্রাস্ট রিস্টোর করার জন্য একটা প্রজেক্টও নেওয়া হয়েছিল, ক্লাইমেট চেঞ্জ, সাস্টেনেবিলিটি এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস। দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, যেহেতু আমাদের লন্ডনের বিগ ফোর গুলা অডিট করার পরেও, হ্যাঁ, আমি কেন বিগ ফোর বলি, কারণ ছোটগুলো আসলে লন্ডনে, মানে বড়রাই মারামারি করতে করতে শেষ, ছোটরা তেমন কোনো কাজ, আমরা ভালো কাজ পাই না তেমন। তো কিংম্যান হয়েছিল যেটা, সেটা হচ্ছে যে ক্যারিলিয়ান নামের একটা, ক্যারিলিয়ান এবং বিএইচএস, হ্যাঁ, এই দুটা বড় বড় গ্রুপ ছিল, এই দুটা ফেইলিওর, অডিট কলাপস করছে। কলাপস করার পরে ইউকে গভর্নমেন্ট, আগে ছিল ওদের দেশের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, দিছে বন্ধ করে। কারণ কি, দে বিকেম টু ক্লোজ উইথ দ্য বিগ ফোর্স, টু ক্লোজ, কিছুই করে না, খালি উপদেশ দেয়। এবং ওইটাকে এখন রিপ্লেস করেছে নতুন দিয়ে আরগা দিয়ে, আরগা, অডিট রিপোর্টিং গভর্নেন্স অথরিটি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। দেখা যাচ্ছে আচ্ছা, স্যার। আরগা, আরগা দিয়ে, আরগার নতুন পাওয়ার থাকবে, যেমন ডাইরেক্ট রেগুলেশন অফ দ্য লার্জ অডিট ফার্ম। প্রাইমারিলি আরগার ফোকাস কিন্তু বড় বড় অডিট ফার্ম, হ্যাঁ, স্ট্রঙ্গার স্যাংশন, কোনো ভুল টুল হলে
সিরিয়াস পরিমাণ পানিশমেন্ট দিবে, এবং এবং কুইক এক্সপ্লেনেশন যাবে কোম্পানির কাছে। ওই যে একটা এক্সপ্লেনেশন চাইলাম, সে জবাব দিচ্ছে সরকারি চিনি কলের মতো, অমনে হবে না। এবং সেই বিহেভিয়ার গুলোর উপর সেটা রিপোর্ট পাস করবে। তো কারণ কি, ওই যে ওদের দেশের যে এমপি এখন, যে ট্রেজারি সেক্রেটারি রাচেল রিভস, she criticized the audits, calling them a colossal waste, providing false assurances. That was her actual wording. She said it was a colossal waste. কলোসাল ওয়েস্ট মানে বিশাল মানে বাজে টাকা খরচ হয়, কই রকম লাভ হইতেছে না। বিগ ফোর খালি নামই শুনলাম করে, কি করে আল্লাহ মাহবুদ জানে। কোম্পানি তো ঠিকই ওদের অডিটের পরপরই ফেল করে যাচ্ছে। রেচেল রিভস এই কথাটা বলছিল। মাইকেল ইজা ছিল যে যখন সিইও, তখন সেও বলছে যে না, একটু কিসে করে আপনারা একটু ব্যালেন্স করে করে যান, কারণ সিএম এর একটা অথরিটি স্টাডি আছে। তো সিএমএ ইউকে 2019 সালে একটা স্টাডি করছে, যেটা আপনাদের সেকেন্ড পয়েন্টে। হ্যাঁ, সিএমএ কি স্টাডি করছে? সিএমএ স্টাডিটা ছিল হচ্ছে যে, সিএমএ স্টাডি হচ্ছে অডিট মার্কেট ফর লার্জ কোম্পানিজ ইজ হাইলি কনসেন্ট্রেটেড, হ্যাঁ, উইথ দ্য বিগ ফোর অ্যাকাউন্টিং ফার্মস। ওদের ওই সময় মনে হয় 2019 সালে প্রায় 97% অফ দ্য ফুটসি 350 অডিট সব বিগ ফোর করতো, বাকিরা নাই। নাই। এবং এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কারণ কি ওই বিগ ফোরই কাজ করতো, বিগ ফোরই অন্যান্য নন অডিট সার্ভিসেস দিত। এবং প্রচুর অডিটে দেখা গেছে কোয়ালিটি কন্ট্রোলের ইস্যু আছে। এখন ওরা কি করছে, বলছে যে না, বিগ ফোর, আপনি যখনই ওরা বিগ ফোরে বদলাতে যায়, তখন বিগ ফোর ওই কোম্পানি বলে যে অন্যদের এই এক্সপিরিয়েন্স নেই এটা করার, কোম্পানি বলে আমাদের এটা করতে পারবে না। ওরা এখন সিএমএ ওরা ওরা রিকমেন্ড করছে যে না, তুমি এখন থেকে একটা বিগ ফোর আর একটা স্মলার বা মিডিয়াম ফার্ম নিতে হবে, কারণ ওদেরও এক্সপিরিয়েন্স হবে। কারণ তোমার যখনই আমি ধরি, যখনই তোমার আমি শাস্তি দিতে চাই, তখনই তুমি বলো কি উই আর টু বিগ টু ফেইল, আমারে বন্ধ করলে দেশে কে আর অডিট করবে। এক্স্যাক্টলি সেই ফালতু কথাগুলো এটা বাংলাদেশে অনেকে বুঝলে বলছে উত্তেজিত হয়ে। তো এই জন্য ওরা বলছে ম্যান্ডেটরি জয়েন্ট অডিট করতে হবে, খুব বড় কোম্পানি একটা মাঝারি ফার্ম, সো দ্যাট যদি তোমার আমি কোন সময় বলি যে পানিশমেন্ট করে কালকে থেকে বন্ধ করে দিব ফার্ম, হ্যাঁ, অ্যাটলিস্ট মিডিয়াম ফার্মটারও এক্সপিরিয়েন্স আছে, সে কাজটা করে। এবং অপারেশনাল সেপারেশন, এবং এই যে নন অডিট আর্ম এবং অডিট আর্ম আপনার সেপারেট করতে বলছে। বুঝতে পারছেন? সিএমএ হচ্ছে লগা, হ্যাঁ, হ্যালো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা প্রথমটা বললাম হচ্ছে কিংম্যান রিভিউ, এরপরে শুনলাম হচ্ছে সিএমএ, এরপর হচ্ছে 2019 সালেই ব্রাইডন রিপোর্টও আসছে। উনি কি করছে, উনার রিপোর্টের সামারি ছিল রিডিফিনিশন অফ দ্য অডিট পারপাস, এস্টাবলিশিং আ কর্পোরেট অডিটিং প্রফেশন, অডিট অপিনিয়ন চেঞ্জেস, হ্যাঁ, যেমন রিপ্লেস করছে ট্রু অ্যান্ড ফেয়ার কে প্রেজেন্ট ফেয়ারলি ইন অল মেটেরিয়াল রেসপেক্ট, টু এমফেসাইজ দ্য ফেয়ারনেস অফ প্রেজেন্টেশন ইন দ্য রিপোর্টস, অডিট অ্যান্ড অ্যাসুরেন্স পলিসি, যে 3 year রোলিং পলিসি টু ফ্রেম অডিটর্স টু ওয়ার্ক উইথ দ্য কোম্পানি, রেজিলিয়েন্স অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট স্টেটমেন্ট, ইনক্রিজড শেয়ার হোল্ডার ইনফ্লুয়েন্স, স্টেক হোল্ডার রিপোর্টিং, তারপরে বিভিন্ন জিনিসে ইন্টারনাল কন্ট্রোল, ক্যাপিটাল মেইনটেনেন্স, ডাইরেক্টরদের কনফার্ম করতে হবে যে ডিভিডেন্ড, এই ডিভিডেন্ড দিলে কোম্পানি ভায়াবিলিটি 2 বছরের মধ্যে প্রবলেম হবে না, অডিটর ট্রান্সপারেন্সি, যেমন অডিট টিম, সেপারেশন অফ দ্য অডিট টিম ফ্রম ফি নেগোসিয়েশন, অডিট প্রফিটেবিলিটি ডিসক্লোজার এবং রিপোর্টিং আওয়ার্স পার স্টাফ গ্রেড, এন্ড ক্লিয়ার রিজনস ফর অডিটর চেঞ্জ। অডিটর রিজন চেঞ্জ করতে হলে কি রিজনে চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে, এটা এই ব্রাইডেন রিপোর্টে আরো রিকমেন্ডেশন দিচ্ছে। যেমন অডিটর স্যাম্পলিং নিয়ে কথা বলতে বলছে, অল্টারনেটিভ পারফরমেন্স মেজার এপিএম, ডাটা ইউসেজ পলিসি, ঠিক আছে, আরগা কেমনে করবে, এবং ফিউচার রিভিউ এই বছর আছে আবার, হ্যাঁ। এই যে ইমপ্লিমেন্টেশন, যে এই যে যা যা বলছিল সেগুলা ওরা কিভাবে করছে, মানে এরা কাজ করতে লাগছে। 2019 সালের রিপোর্ট, এই বছর আবার কি আসছে, যতগুলো সাজেশন দিয়েছিলাম কি করতেছে। তারপর 2021 সাল, হুম, করোনার আহ, করোনা কোন year? সেকেন্ড ইয়ার। ওই বছর রিপোর্ট আসছে কি, অডিট এন্ড গভর্নেন্স এর ট্রাস্ট রিস্টোর করার জন্য। সেটা কি, ডাইরেক্টরদের বলছে যে ইন্টারনাল কন্ট্রোল, ডিভিডেন্ড ডিসিশন, ক্যাপিটাল মেইনটেনেন্স এর জন্য অ্যাকাউন্টেবিলিটি বেশি বাই করতে হবে, হ্যাঁ, এনহ্যান্স ইনভেস্টিগেশন পাওয়ার দিতে হবে। অডিট ফার্মরে বলছে যে গভর্নমেন্ট অডিটটা খুব, ইউকে গভর্নমেন্ট মনে করে অডিট খুব আউটডেটেড একটা জিনিস, টু ফোকাসড অন শেয়ার হোল্ডার রিপোর্টিং। ওরা তো বলছে যে না, এটা একটু আউটডেটেড হয়ে গেছে, আমাদের কি করতে হবে, স্ট্যান্ড অ্যালোন অডিট প্রফেশন উইথ পাবলিক ইন্টারেস্ট ফোকাস, এক্সটেন্ডিং অ্যাক্রস অল কর্পোরেট রিপোর্টিং, এবং কম্পিটিশন বুস্ট করার জন্য রেগুলেটরি মেজার নিতে বলছে। অডিট রেগুলেটর তো আমরা কিছুক্ষণ আগেই বললাম যে এফআরসি বাদ দিয়ে আরগা নিয়েছে। জয়েন্ট অডিটের কথা যেটা সিএমএ বলছে, ইউকে গভর্নমেন্ট ফিডব্যাক চেয়েছে, এই ফিডব্যাক গুলা আরগা ইমপ্লিমেন্ট করবে, এবং আরগা
আরগা এই বছর থেকে অপারেশনাল হবে। আর এফআরসি ইউকে, তো এফআরসি ইউকে তো বন্ধ হয়ে যেতেছিল, কারণ এফআরসি চেঞ্জ করে কি আসছে ইউকে তে, কি বলেন দেখি কি আসছে? কিচ্ছু মনে নেই স্যার, কি বলেন এতক্ষণ? এফআরসি বন্ধ হয়ে কি আসছে ইউকে তে? আরগা। স্যার আর্গা আসছি, আর্গা আসছি। আরগা। তো এফআরসি যেতে যেতে কি কথা বলিয়ে গেছে, ওরা বসে কিন্তু সিরিয়াস কিছুতে, আমি তো একটা ফেইলিওর, নাহলে তো আমার বন্ধ করে দিত না। তা আমি আনতে কিছু একটা বইলে বাইরে দিতে হবে, আমি নাহলে বেতন তো নিতেছি কিসের জন্য। ও করছে কি, ও 2020 সালে একটা রিপোর্ট বের করছে, ক্লাইমেট চেঞ্জ এন্ড সাস্টেনেবিলিটি। সেখানে বলছে যে ক্লাইমেট চেঞ্জে বোর্ডের কি রেসপন্সিবিলিটি, নেগেটিভ থাকতে হবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট লেখ থাকতে হবে, অডিট কোয়ালিটি নিয়ে কথা বলতে হবে, রেগুলেটরি রেসপন্স, ইনভেস্টর কি এক্সপেক্ট করে, ঠিক আছে, ফিউচার অ্যাসুরেন্স কি, এগুলো নিয়েও এফআরসি কথা বলছে। তো এগুলা আমি যা যা বললাম এগুলা সবই আপনাদের স্লাইড গুলোতে আছে, আমি যা যা বলছি কম বেশি। হুম। তো এগুলো আপনারা বাসায় পড়লে আমার মনে থাকবে, এখন এখন হচ্ছে একটু মনে করাটা কঠিন থাকবে। আমি চেষ্টা করেছি বুলেট পয়েন্টে লিখে দেওয়ার, সো দ্যাট মুখস্থ করে আপনারা যেতে পারেন যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য অডিট ওয়ার্ল্ড, অথবা আরগা রিপোর্টে কি ছিল, ব্রাইডেন রিপোর্টে কি নিয়ে হাইলাইট করা হয়েছে, ইউকে সিএম এর রিপোর্ট কি চাইছে, অথবা অথবা আপনার এটা বলতে পারেন, আপনি এগুলো পড়ছেন না, এগুলো পরে বলেন দেখি বাংলাদেশের অডিট প্রফেশনে কারেন্টলি এই সমস্যা হইতেছে, বড় বড় কিছু অডিট ফার্মে দুষ্টামি করছে, এখন আমরা কি করতে পারি। তখন আপনি এই রিপোর্ট গুলো থেকে আইডিয়া নিয়ে ওখানে লিখতে পারবেন। আমি কি কথা বুঝাতে পারছি? পরীক্ষার হলে কেমনে মানে কোয়েশ্চেন আসতে পারে এবং আপনি কিভাবে অ্যাপ্লাই করতে পারেন। জি স্যার। জি স্যার। ওরা আপনাকে বলতে পারে, ওরা বলবেন ইউকে নিয়ে তুমি মানে জ্ঞান দাও, ওরা যেটা বলবে সেটা হচ্ছে যে বাংলাদেশের অডিট প্রফেশন একটা সিনারি দিবে যে দেখো রিসেন্টলি আমি অনেক বড় বড় স্ক্যান্ডাল আসছে, বিশেষ করে ব্যাংকিং মার্কেটে খুব ভয়াবহ অবস্থা। তো এই অবস্থার মধ্যে সরকার চিন্তা করছে যে অডিট প্রফেশনটাকে শেক ডাউন করা, শেক ডাউন করতে হইলে তুমি কি কি সাজেশন মনে করো। আমাদের দেশের ঘটনার সাথে ওদের ঘটনা অনেক খুবই মিল আছে। হম। তো আপনি এটা এখান থেকে আইডিয়া নিয়ে এগুলো বলতে পারেন যে এই এই জিনিসগুলো আমাদের, আমি মনে করি যে করা উচিত। এখন এই যে আরেকটা জিনিস, এই যে এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। এটা হঠাৎ করে কোথা থেকে আসলো? এটা আসলো হচ্ছে, এটা আমার একটা ভয় আছে, আমার একটা ভয় থেকে আসছে, এটা আপনাদের কিছু না, সম্ভবত বলতেও না এখনো। তো আমার একটা ভয় থেকে এটা আসছে, সেটা কি, আজকাল তো আমাদের দেশ ছিল খুব হুজুগে বাঙালি, হুজুগে বাঙালি একটা হুজুগ চলে, হুজুগের মাঝখানে টিচার কো এক্সামিনার যারা আছে তারা কিন্তু অনেক সময় হুজুগে প্রশ্ন করে। মানে একটা মার্কেটে চলতেছে সাস্টেনেবিলিটি, বুঝুক না বুঝুক সবাই এটা নিয়ে একটা কথা বলা লাগবে, বুঝুক না বুঝুক কি করতে হবে না করতে হবে, ধুম করে একটা কোশ্চেন ঢুকাই দিন, ঢুকাই দিলে তখন আপনি কি করবেন, কই যাবেন। এই জন্য একটা সামারাইজ ফর্মে এখানে দেওয়া আছে। আমি কি এখন বুঝাইতে পারছি এটা স্বামী নজরুলটা কি? জি স্যার। এইটা প্রাইমারিলি নতুন দুইটা স্ট্যান্ডার্ড আছে, একটা হলো এস ওয়ান, জেনারেল সাস্টেনেবিলিটি ডিসক্লোজার, কোম্পানি কেমনে চলবে, আর একটা হলো ক্লাইমেট রিলেটেড ডিসক্লোজার, এস টু। এস টু হচ্ছে ক্লাইমেট। আপনাদের কোন সময় বলবেন এস ওয়ান এস টু কি কি আছে ঐতিহাসিক লেখা লিখতে, জাস্ট 2 নাম্বার বা 3 নাম্বার একটা কোয়েশ্চেন ঢুকাই দিলে আপনি যেন বুলেট পয়েন্ট গুলো মনে রেখে লিখতে পারেন। বুলেট পয়েন্ট গুলো কি বলা হয়েছে, কি কারণে করা হয়েছে। যেমন আপনার মনে করেন কোম্পানির প্রথমটা ছিল গিয়া জেনারেল পারপাস ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ কোম্পানি সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলা হয়েছে, আর কি সব ব্যাপারে ডিসক্লোজার করবে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু ডিসক্লোজার স্ট্যান্ডার্ড, নট মেজারমেন্ট স্ট্যান্ডার্ড। যেমন রিলেটেড পার্টি ডিসক্লোজার, IAS 24, রাইট? এটা কিন্তু আইএফআরএস স্ট্যান্ডার্ড, এটা কিন্তু অডিটিং স্ট্যান্ডার্ড না। আমি বারবার বলছি এটা কিন্তু অডিটিং স্ট্যান্ডার্ড না, আপনারা কিন্তু ভাববেন না যে এটা অডিটিং স্ট্যান্ডার্ড। কিন্তু ওই যে সাস্টেনেবিলিটি ওয়ার্ডটা ঢুকাই দিতে পারে, হঠাৎ করে আপনাদের কিন্তু খেয়াল থাকবে না যে স্যার অডিট বইয়ের মধ্যে আপনি এটা কই থেকে আসছেন। আমি এটা ঢুকেছি কারণ ওই যে বললাম সাস্টেনেবিলিটি মার্কেটে চলতেছে, দুম করে বলে দিবে যে না এটা সাস্টেনেবিলিটি নিয়ে কি কি কাজ হইতেছে বলো। তখন আপনি কইতে হাওয়ার থেকে বলেন যে কি কাজ হইতেছে, আমি দুইটা বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়া তো কিছুই করি নাই। আপনি অ্যাটলিস্ট এই স্ট্যান্ডার্ড গুলো বলতে পারেন, আইএফআরএস স্ট্যান্ডার্ড এগুলো, হ্যাঁ। এস ওয়ান এস টু, এস ওয়ান হচ্ছে কোম্পানি, আরেকটা হচ্ছে ক্লাইমেট রিলেটেড। কোম্পানির অবজেক্টিভ হচ্ছে শেয়ার হোল্ডারদের আইডিয়া দেওয়া, এবং আরেকটা হচ্ছে ক্লাইমেট রিলেটেড রিস্ক এন্ড অপরচুনিটি গুলো হাইলাইট করা। এবং ডিসক্লোজার টপিক গুলো কি, এটা হচ্ছে আপনার মনে রাখতে হবে জিএসআরএম। জিএসআরএম একটা মোবাইল টেকনোলজি ছিল আগে, এখনো মতো আছে। জিএসআরএম গভর্নেন্স, স্ট্র্যাটেজি, রিস্ক ম্যানেজমেন্ট, মেট্রিক্স এন্ড টার্গেট। হ্যাঁ, এই চারটা ব্যাপারে আপনার কমেন্ট করতে হয়। মনে থাকবে কি বললাম, কি কি ব্যাপারে কমেন্ট করে S1 and S2, GSRM, মনে থাকবে? জি স্যার, থাকবে স্যার। জি স্যার। ইয়েস জি স্যার। দিয়ে গভর্নেন্স, আর দিয়ে রিস্ক, সরি এস দিয়ে হচ্ছে স্ট্র্যাটেজি, আর দিয়ে রিস্ক ম্যানেজমেন্ট, আর এম দিয়ে হচ্ছে মেট্রিক্স এন্ড টার্গেটস। এগুলোর উপরে দুইটাতেই কমেন্ট করতে হয় যে
আমার কোম্পানির গভর্নেন্স কেমন, কোম্পানির স্ট্র্যাটেজি কি, কোম্পানির কি কি রিস্ক আছে, আমি সেগুলো কেমনে কিভাবে ম্যানেজ করতেছে, বিশেষ করে সাস্টেনেবিলিটি রিলেটেড রিস্ক, এবং কি কি মেট্রিক্সে ওটা এটা মেজার করতেছে যে আমার রিস্ক এত, আমি মাপতেছি আমার কতটুকু রিস্ক, এবং আমি এটা কিভাবে কিসে করছি। ওরা একটা নিজেরা স্কেল বানায়, সেই স্কেলের জিনিসটা একটা ডিসক্লোজার দেয়। আর প্রেজেন্ট ওয়ার্ল্ডে আবার কি হচ্ছে বাংলাদেশ, এবং মনে করেন এগুলো হচ্ছে আপনার টেকনোলজি রিলেটেড, যে টেকনোলজি অ্যাডভান্সেস গুলো কি, যেমন আরপিএ, রোবোটিক প্রসেস, মানে অটোমেশন, এগুলো হচ্ছে দেখবেন বাংলাদেশে অনেকেই হঠাৎ হঠাৎ লিখবেন যে লেখালেখি লেখে, বাস্তবে তো আমরা নর্মালিটি করতে পারতেছি না। এগুলো এখন টুকটাক কয়েকজন করলো, বাস্তবে অনেকেই করছে না। বাট ব্লক চেইন, এআই, আরপিএ, তারপর হচ্ছে অ্যানালিটিক্স। আপনি অ্যানালিটিক্স দিবেন, আপনার লেজার দেয় কয়জন বলেন দেখি? ফুল লেজার কয়জন দেয় বলেন? আপনারা কয়জন ফুল কোম্পানি লেজার নিয়ে সারা জীবনে কাজ করছেন বলেন দেখি? স্যার এত আর লেজার এমএনসি কোম্পানি আর বড় কোম্পানি ছাড়া তো পাওয়া যায় না, ক্ষেত্র বিশেষে পাই নিজেদেরই যায় না, বানিয়ে নেওয়া লাগে। নিজেই বানায় না, আমাদেরই বানিয়ে দিচ্ছে, কারেক্ট, দুঃখজনক। কিন্তু এই যে আপনি অ্যানালিটিক্স করবেন, লাস্ট পয়েন্ট, অ্যানালিটিক্স করতে তো আপনার বিগ ডাটা, এই ডাটাগুলোকে আগে ওই পুলে নামাইতে হবে, দেন সে অ্যানালিটিক্স হবে। ডাটাই নাই, আপনি অ্যানালাইসিস করতে করবেন। ব্লক চেইন তো আসা যাবে, আমরা অনেক দূরে আছি। এআই, আমাদের এআই হচ্ছে অ্যাপেল ইন্টেলিজেন্সের মতো কমপ্লিট ফেইল। অ্যাপেল ইন্টেলিজেন্স ইজ এ কমপ্লিট ফেইলিওর, সো ইজ আওয়ার এআই অ্যান্ড কগনিটিভ কম্পিউটিং। অ্যান্ড আরপিএ আমাদের এখানে আরপিএ বলতে অনেক কিছু বোঝা যায়, যেমন মেইল ওপেন করে অটোমেটিক থেকে কমপ্লেক্স যে ডাটা থেকে ক্যালকুলেশন পারফর্ম করতে পারে। তো আরপিএ গুলো এখনো আমাদের দেশে সফটওয়্যার দিয়ে করে, এটা আমাদের দেশে এখনো যে অডিট 20,000 30,000 টাকা নিয়ে মারামারি, দুঃখ, চিল্লাচিল্লি, ভাঙ্গাভাঙ্গি সব হইতেছে। তো এই কারণে এগুলা আগাচ্ছে না। তো আমরা স্যার এখন একটা, অনেক অডিট ফার্মে শুনি যে স্যার অডিট সফটওয়্যার ইউজ করে, এটা কি আসলে ওরকম হেল্পফুল হয়? দেখেন আমি বলি, অডিট সফটওয়্যার আমরা আমাদের ফার্মে ইউজ করি, হেল্পফুল কিনা জানি না। কেন আমি আপনাদের বলি, দুইটা ঘটনা আছে এই ক্ষেত্রে। এটা বলার, এটা সুন্দর প্রশ্ন করছেন, যে ডিপেন্ড করে আপনি কোন লেভেলে শুনবেন। প্রথমত আপনার মার্কেট বুঝতে হবে। ইডিয়েটের মতো আমি হঠাৎ করে কালকে বিগ ফোর হয়ে যাব, আপনি হইতে পারবেন না। কেন? কেন হইতে পারবেন না? প্রথমত আপনার বাজেট, আর সেকেন্ড অফ অল আপনার বাজেট থাকলেও ক্লায়েন্টস আর নট রেডি। আমি কি বুঝাতে পারছি? Hello? স্যার একটু ইলাবোরেট করলে ভালো হয়। আচ্ছা, যেমন মনে করেন আপনি খুব অ্যাডভান্স একটা এই অডিট সফটওয়্যার নিয়ে আসলেন, যেখানে আপনি অ্যানালিটিক্স দিবেন, ডাটা দিবেন, ও অ্যানালাইসিস করবে, অনেক কিছু করবে। ডাটাটা দিবে কি আপনারে? সেটা বলেন দেখি, ডাটাটা কে দিবে? ক্লায়েন্ট দেবে? ক্লায়েন্টের নিজের আছে? থাকলেও আপনারা দেবে? এই একটা প্রশ্ন। সেকেন্ড, বাজেট আছে আপনার, ওই অডিট ফি হচ্ছে 30,000 টাকা। 30,000 টাকা দিয়ে এইসব অডিট আপনি বাংলাদেশে বলে না, কিন্তু অনেক ছোট কোম্পানি কিন্তু বাইরের দেশে অডিটও করার লাগে না। বেসিক্যালি দে আর এক্সেম্পটেড ফ্রম ক্যারিং আউট এন অডিট। বাংলাদেশে করে কারণ বাংলাদেশের কোম্পানি লতে একটা রিকোয়ারমেন্ট আছে, বাট অন্য দেশে কিন্তু এটা বাদই দিয়েছে যে না, এটা দরকারই নেই, কারণ এইটা অডিটের নামে অডিট হবে না, কিছুই হবে না। তো এখন আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে আপনি মনে করেন অডিট সফটওয়্যার দুইটা আছে, একটা হলো গিয়ে নিজের অ্যানালিসিস করে উইচ ইজ ভেরি অ্যাডভান্সড, আর একটা হচ্ছে অডিট সফটওয়্যারে অনেক জিনিসপত্র থাকে যে আপনি কখনো ভুলবেন না, এবং এটা মোর ডকুমেন্ট লাইব্রেরির মতো কাজ করে। যে আপনি এইখানে আপনার টেস্টিং শিটটা থাকবে, টেস্টিং শিটের নিচে আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী কিসে থাকবে, ওই ওই টেস্টিং সাথে রিলেটেড সাপোর্টিং এভিডেন্স গুলো থাকবে, আপনার এক্সপ্লেনেশন লেখা থাকবে। অডিট সফটওয়্যারটা প্রাইমারিলি আপনার কাজ অর্গানাইজ করতে খুব সুবিধা করে, এবং রিস্ক মেজারমেন্ট বা রিস্ক প্ল্যানিং এগুলোতে অনেক হেল্প করে, অনেক হেল্প করে আপনার সব অর্গানাইজ হতে থেকে। আমি একবার আইসিবির বলছিলাম যে দেখেন আপনাদের যে বাইরে থেকে আনতেছেন, এক একটা লাইসেন্স 50,000 টাকা, এমন দেশে বলতেছেন যে এখনো এই 2025 সালেও সে উইন্ডোজ মনে করেন চিট উইন্ডোজ চালায়। চিট উইন্ডোজ চালানে বলার সাথে সাথে দেখি কি আইসিবির নিজের ওয়েবসাইটে লেখা হইলে মানে প্লিজ, ওই যে উইন্ডোজের নিচে লেখা থাকে না, দেখছেন আপনারা উইন্ডোজের নিচে ক্লিক অ্যাক্টিভেট টু ইউর অ্যাক্টিভেট উইন্ডোজ। উইন্ডোজ? হ্যাঁ, জি হ্যাঁ, স্যার। জি জি স্যার। এর স্যার। হইলো ওই অবস্থা, লেকচার দিতেছে আর কি, বুঝেন না? তো আমি হইলাম গিয়ে, আমি বলছি তো বইলে খারাপ, আমি বলছি আমি তো ভালো না, তুমি ভালো নিয়েই থাকো। তাই আমি বলছি আপনার তো উইন্ডোজই লাইনে আনতে পারলেন না, ওই সফটওয়্যার বলতেছে, ভাষণ দিতেছে, সবাই তালি দিতেছে, খুশি খুশি, সবাই খালি খুশি। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার ডিজাইন করা, আমি আমি একটা আগে ছোট্ট একটা ডিজাইন করছিলাম বেসড অন মাই এক্সপিরিয়েন্স, হ্যাঁ, কারণ আমি অডিট সফটওয়্যারে কাজ করেছি। সো ওইটার এগেইনস্টে আমি একটা লোকাল, আমি ডিজাইন করে আমরা ডিজাইন করে একটা লোকাল ফার্মের সাথে, লোকাল আইটি ফার্মের সাথে কাজ করছি। আমি বলেছি যে দেখেন, আপনারা বিদেশে লাইসেন্স ফাইসেন্স ফি দিয়ে আমি করতে পারবো, হয়তো আরো দুই একটা ফার্ম,
ওদের চেষ্টা করে করতে পারবে, কিন্তু এতগুলো ফার্ম করতে পারবে না। ওরা ব্যবসায়ী, ওদের এখনো তো 1-2 বছর আছে, ও কই থেকে এত টাকা পাবে? ওটাও তো আপনার বুঝতে পারবেন, চাপাই দিলে তো হবে না। আমি যদি বলি আপনি ইফতার সন্ধ্যা 7টার মাগরিবের সময় করবেন না, পরের দিন ফজরের সময় করতে পারবেন, মানুষ তো করতে পারবেন না। সুতরাং আপনি আগে করেন, ওর আগে অভ্যাস করেন। অভ্যাসটা কি? অভ্যাস হচ্ছে হলো ওর আগে লোকাল একটা ফার্মের থেকে একটা সফটওয়্যার নিতে বলেন। কোন ফার্মের কাছে যাবো? আমি এই ফার্মে গেছি গেছি, আমার সফটওয়্যার দরকার নেই। আপনি বাংলাদেশি যে কোনো ফার্মের কাছে যান, আপনি খালি জানতে যদি চান বাংলাদেশি ফার্ম করতে পারবে কিনা, ওই যে আমি একজনের সাথে করছি, আপনি যদি তার সাথে যেতে চান যান, নো প্রবলেম। আপনি যদি নিজেরা অন্য কোনো ফার্ম বানাইতে চান সেটাও যান, নো প্রবলেম। কিন্তু ওরা একটা লোকালি মানে খরচ যেটা জাস্টিফাই করে সেইটা দিয়ে ওদের একটু দেন। তো ওরা আইসিবি তো বলছে না, আমরা চেক করার চেয়ে বিদেশি একটা কোম্পানি নিয়ে আসলে ওদের সফটওয়্যার দেখতে বলো। আমি অফকোর্স দেখতে বলো, অফকোর্স দেখতে বলো। নিবে কে? যাদের বাজেট আছে দে অলরেডি হ্যাভ দ্য সফটওয়্যার। আর যাদের আপনি নিতে বলতেছেন দে ডোন্ট হ্যাভ বাজেট। সো আপনার প্রবলেমটাকে আপনি কেন বুঝতেছেন না? এই ছিল তো বেয়াদ্দব। তারপরে কমেডি টমেডি নাই। 2 বছর পরে, 2-2.5 বছর পরে আমি বললাম দেখেন এটা হবে না। কারণ কি, আমাদের, আমি নিজেই সফটওয়্যার গুলো কাজ করছি, কাজ করতে পেরেছি কেন আগে সেটা বুঝেন। বিকজ মাই ক্লায়েন্ট ওইভাবে ডিজাইন করে, আমার ক্লায়েন্টের অনুযায়ী আমার কাজগুলো সাজানো ছিল। আপনার ক্লায়েন্ট ঠিক না, আপনি যদি নিজেও চান আপনি কেমনে করবেন? এটা এটা তো সব আপনার হাতে না। না, সফটওয়্যার করতে হবে। আমার সফটওয়্যার করলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। সফটওয়্যার আপনার অডিট করে দিবে না, তাহলে সফটওয়্যার দিয়ে অডিট করবে, আপনাদের কেউ লাগবে না, সিআইডি দরকার নেই। সফটওয়্যার অডিট করে না, সফটওয়্যার অর্গানাইজ করতে সুবিধা না। আপনি তো কমপ্লেক্স একটা জিনিস কেন আনতে চান? যাই হোক, ওনারা 2 বছর যাবত চেষ্টা করছে, বিভিন্ন সিএফ আমরা বলছে আমরা একটা লাইসেন্স নাও, কিসে দিব। বাট মেনি পিপল wasn't interested. Why? Because obviously it's very prohibitively expensive, very expensive. Plus অনেকগুলো লাইসেন্স, অনেক দাম, অনেক দাম। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি, নিবেন যে যাদের লাগবে তারা ছোট ফার্ম বা মাঝারি বা ছোট ফার্ম, তারা যে নিবে তার কোন ক্লায়েন্টে বললে ক্লায়েন্ট ধাক্কা দিয়ে বাইকে অডিট করার দরকার নেই, কারণ ইটস লিগাল রিকোয়ারমেন্ট অ্যাজ সাচ। হ্যাঁ, সুতরাং আপনি এটা করতে গেলে তো ওরা মেজাজ খারাপ করবেই। তো এই এই জিনিস নিয়ে দেখলাম যে টেক আপ তেমন একটা হয় না, টেক আপ তেমন একটা হয় নাই এখন। তো আমি জানি না ভবিষ্যতে কি করবে, এতটুকু আমি লাস্ট জানতাম, বাকিটা এরপর আমি আর না খবর স্যার, নেই নাই। ওই যে শুনুন, কিছুদিন আগে দেখলাম আইসিবি ইয়া দিছে, ভর্তুকিও দিবে, প্রথমবার নিলে ছাড় আছে আইসিবি থেকে, ফার্মদেরকে ফিফটি নোটিশ দিবে। পার্সেন্ট হ্যাঁ, তাই বললাম ভাই বাবা, শুনেন, এটা আমি নিয়ে তো তো, খুবই আমি fast। বোকা শোকা মানুষ, বোকা শোকা মানুষ, আমার বুঝে যতটুকু আসছে আমি ততটুকু বলছি। এটা আমার কথা। তারা মনে করছে যে উনি আমার থেকে বেশি বুঝে, যেটা বাংলাদেশে সবাই বুঝে। তো তারা তাদেরটা বলছে, ভর্তুকি দিই কেন না, ভর্তুকি দিয়েও তো খুব একটা লাভ নেই। আপনাদের আমি ঠিক আছে, আপনি ঠিক আছে আপনার পুরো অফিসের জন্য, ভাই তার অফিসের ইমেল অ্যাড্রেস হচ্ছে হইল inherent72@gmail.com। এটা হইলো কোনো, এটা হইলো dreamboy007@yahoo.com, এই হলো তার অফিস ইমেল অ্যাড্রেস। তার লিটারালি জিরো আইটি এনভায়রনমেন্ট আছে, সে করছে সফটওয়্যার নিবে। তার একটা ফর্মাল অফিসের ইমেল অ্যাড্রেস নাই, থাকতে একটা আছে। স্টাফরে যদি বলি আমার কোম্পানির লেজার পাঠাবো, কই পাঠাবেন? স্যার আমার একটা ইমেল অ্যাড্রেস আছে, পাঠাইছে। ইমেল অ্যাড্রেস কি? dreamboy007@yahoo.com। অ্যাড্রেসটা কেমন লাগছে সেটা বলেন। স্যার ওই যে 9-10 সালে মনে হয় বানাইছিল, ওইটা নিয়ে জীবন শেষ করে দিবে। না না, আপনি হাসতেছেন কেন? এগুলো তো সবগুলো একটা কষ্ট আছে না। আপনি যে মানে আপনার কথা বলতেছেন, বলতেছি মানে আমাদের হাসলে এটাই তো রিয়েলিটি। আপনি কি অডিট ফি আপনার স্ট্যান্ড, আমি আমি বলছি যে ভাই দেখেন, আপনাদের হয় কি, দেখলাম যে কেমনে বলবো, সূর্যের চেয়ে বালির গরম বেশি, একটা কথা আছে, এটা কি আপনারা শুনছেন? জি স্যার, এটা তো জি স্যার, বাস্তবেও শুনছি সত্য স্যার। কিছুটা। সূর্যের চেয়ে বালির গরম বেশি। আমি কিন্তু এগুলো নিয়ে চিল্লাচিল্লি করলে আমার মনে হচ্ছে যে না উনি এইসব নিয়ে আসছে, এই জন্য উনি সব। আমি উল্টা বলতেছি যে আপনি পারবেন, আপনার এখন রেডি হন নাই, কারণ এটা আপনার হাতেও না। গভর্নমেন্ট আছে, কোম্পানিজ আছে, এফপিসিসি আছে, সবাই একটা লাইনে আসলে আপনি তখন যেতে পারবেন, আপনার হুট করে লাভ দিয়ে যেতে পারবেন। কালকে থেকে আপনার পাড়ায় যদি আপনি তাহাজ্জুদের মাইকিং করা শুরু করেন, সবাই কালকে একেবারে মাইকের ডাক শুনে হ্যামিলনের বার্সেলোনার মতো করে সবাইকে তাহাজ্জুদে দাঁড়ায় যাবে। ফজরের সময় জামাত হয় না, শেষ হয় না। এই হলো আপনার উম্মার অবস্থা। আমি কি কথা বুঝাতে পারছি? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। আমি ওনাদের একটা জিনিস বলতে, আমি বলছি যে আমার এক্সপিরিয়েন্স আছে বিধায় বলছি, কারণ আমি জানি কি পর্যন্ত টাইম লাগে। আমি
বড় যখন দেন, আমি খালি বলছি কি পর্যন্ত টাইম লাগে এই ডকুমেন্টেশন গুলো করতে, ইজ ভেরি এক্সপেন্সিভ। এবং সবচেয়ে বড় ব্যাপার, এগুলো অনুযায়ী অডিট করতে আপনি অডিট করে পোষাতে পারবেন না। আপনার অডিট ফি বা কেমন? আপনি একটা টাকা যেমন 30,000 টাকা অডিট করতেছেন না, 1-1.5 মাস, এই এক মাস যাবত এই ডকুমেন্টেশন করতেছেন আপনি। তো এইটা হলো গিয়ে আমার পয়েন্ট ছিল। আপনি আগে অভ্যাস করেন যে যে ফজর নামাজ পড়তে পারেন না তারা আপনি তাহাজ্জুদ পড়েন, আগে ফজরটা পড়ান। আগে ফজরের নামাজে তার বুঝে বললেন ফজর পড়ো বাবা, তারপরে আমরা তাহাজ্জুদ নিয়ে কথা বলবো। এরে ফার্স্টে তো ওখানে পুশ করে লাভ নেই। আমি কথা বুঝাতে পারছি কিনা আমি জানি না, বাট আমি লজিকটা বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার, অবশ্যই জি বুঝতে স্যার। পারছি। জি স্যার। সবকিছুর মূলে তো স্যার অডিট ফি যদি আপনাকে দেয় না, 20,000 সবকিছু টাকা। মূল্য অডিট ফিও না, আমি আপনার টাকা দিব তাও করতে পারি। এখানে অনেক প্রবলেম আছে, কারণ এগুলো কেন মানে হয় কি, আমি এখন মনে করেন দুইটা ক্লায়েন্টে, মনে করেন আমি অডিট কিসে করছি, আমার দুইটা ক্লায়েন্ট দিয়ে তো আমার ফার্ম চলবে না। দুইটা ক্লায়েন্ট, কথার কথা, আমি যারা ছোট, শোনেন, বড় বা একটু বয়স্ক ফার্ম যারা আছে, 30-40 বছর ইন এক্সিস্টেন্ট, দে ক্যান এফোর্ড, মেবি দে ক্যান এফোর্ড, তাদের একটা ক্লায়েন্ট বেজ হয়ে গেছে, তাদের একটা রিজনেবলি রেগুলার ইনকাম আছে, এবং তাদের অডিট ফি গুলো সাধারণত ওকে, কয়েকটা বাদ দিলে মেজরিটি ওকে, কমে অ্যামেজিং না বা খুব লো না। তারা করলো করলো। ছোট ফার্ম যে 2 বছর যাবত করছে, ওর উপর চাপাই দিচ্ছেন কেন? ওর উপর চাপাই দিচ্ছেন কেন? পার্টনারের একটা কম্পিউটার আছে, সেইটা নিয়ে ঘুরে ঘুরে ক্লায়েন্ট আনে, সে কোথায় করবে এগুলো? তার উপর চাপাই দিলে হবে? আপনি ভর্তুকি দিয়ে লাভ কি? তার উইন্ডোজই তো ঠিক নেই। তার অ্যাপেলের তার যে উইন্ডোজটা, ওইটাই তো মানে ক্র্যাক ভার্সন। তার ওই যে ওয়ার্ড এক্সেল অফিসের কোনো বালাই নেই। সে একটা নতুন কম্পিউটার সারতেছে, একটা কম্পিউটার কিনে বগলে নিয়ে হাঁটতেছে। আপনার কোনো আইটি এনভায়রনমেন্ট আছে? জিরো। ওর যে ডাটা পাস করতে পারবেন ওর কোনো লক আছে? নো, কিছুই নাই। আবার আপনি মনে করেন আমার সব আছে, ঠিক আছে, উনি নতুন মানুষ, নতুন প্রফেশনাল, জান দিয়ে করবে, করুক। ক্লায়েন্ট বলবে যে আমি যদি বড় একটা কোম্পানি, আমি ওর কাছে তো অডিট করতে যাব না। লজিক, ইটস আ ম্যাটার অফ লজিক। যে আমি ফাটাই মনে করেন যে না, আমি প্রচুর টাকা আছে আমার কাছে, আমি চাই যে অডিট ওয়ার্ল্ডটা ডিফারেন্ট হোক, এই কারণে আমি ধুমধারাক্কা একটা সফটওয়্যার কিনলাম। ব্যবসায়িক লাভ হয়েছে কি লস হয়েছে আই ডোন্ট কেয়ার, আমি নতুন প্রফেশনাল আসছি, আমি ধুমধারাক্কা একটা সিচুয়েশন নিয়ে শুরু করলাম। ভাই, তার ক্লায়েন্ট হবে মা ট্রেডার্স, বিসমিল্লাহ রড। বুঝেন আপনি আমার কথা? তার কাছে তারে কিন্তু এখন যদি বাংলাদেশ গভর্নমেন্ট বললে তো হবে না, তার ভালো ক্লায়েন্ট যারা আছে মাল্টি ন্যাশনাল কোম্পানি, আমি বলেন দেখি ব্রিটিশ আমেরিকান টোবাকো তার অডিট দিবে কিনা, বলেন দেখি। মনে করেন সে অ্যামেজিং অডিটর, অ্যামেজিং, তার অডিট দিবে কিনা? না দেবে? স্যার, আপনি থাকলে রিপিটেশনের দিতেন? ব্যাপার আছে এটা না। বলেন। হ্যাঁ, না স্যার, সম্ভব না, কখনোই সম্ভব না। এক্স্যাক্টলি। তখন তখন এটা তো তার দোষ না, সে মনে করেন অ্যামেজিং, সে মনে করেন অ্যামেজিং, কিন্তু তার তো ওই ক্লায়েন্টটা আসবে না, এটা তো ওর হাতে না। সরকারও ক্লায়েন্টকে পুশ করতে পারছে না, এখন কি করবে? ক্লায়েন্ট মনে করেন ও পায় না, তখন 20 মিনিট ট্রেডার্স এর 40-50 হাজার টাকার অডিট করতে যদি আপনি মনে করেন এই অডিট আপনারা খাজনার চেয়ে বাজনা বেশি করেন, আপনার পেট চলবে? এরপর তো সংসার চালাইতে হবে, এটা তার সৎকায় জারিয়া সব তো পাইতেছেন না মন। বুঝেন নাই আমার কথাটা? জি স্যার, বুঝতে পারছি, বুঝতে পারছি। তো একটু কমন সেন্স নেই যে মানুষের কষ্টটুকু বুঝতে হয়, মানুষের কষ্টটুকু বুঝতে হয়। মানুষের শর্টকাট মানে মানে হতে ইচ্ছা কার নাই? আমি কিন্তু এই প্রবলেম গুলো দেখে নিজে নিজে ডিজাইন করছি, কারণ আমি যখন প্রথম ঢাকায় আসছিলাম, তো তখন আমার তেমন কোনো কাজ ছিল না। এখনো যে একেবারে কাজ ছিল উড়াই দিতেছি তাও না, বাট তখন একেবারে মনে করেন আই আই মানে আমি চোখে ব্যাকটেরিয়া ঢুকে যায়। তো আমার কাজ ধান্দা নাই, বসে বসে সিস্টেম ডিজাইন করতাম। আমি যতটুকু বাংলাদেশে যতটুকু করা যায়, তারপরও অ্যাপ্লাই করাটা খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট, আনলেস ইউ হ্যাভ আ ভেরি ভেরি স্ট্রং, মানে কারণ অভিনয় করতে লাভ নেই, অভিনয়ের কারণে এই জায়গায় আসছি আমরা। আমরা যদি অভিনয় না করে, তো মানে কারেক্ট কথাটা সময় মতো বলতে পারতাম, নিশ্চিত সবাই খালি বলে স্যার খুব অসাধারণ প্রপোজাল। একদিন কিসে হইলো, আমার বলে যে না তুমি এটা কি কেন বললা, এই কথা তো বেয়াদবের মতো কথা হইলো। তাই বললাম আপনি যে করেন, আপনি করেন কেন? আপনি কি এদের কাছে সফটওয়্যার কিনছেন? No. আপনার নেটওয়ার্ক ফার্ম আপনাদের বলছেই যেন আপনার সফটওয়্যার ইনস্টল করছেন, আমরা ফাইন লেভেল তৈরি। ছোট যাদের অ্যাকচুয়ালি নিতে হবে সফটওয়্যার, নেইদার ডু দে হ্যাভ দ্য ক্লায়েন্ট বেস, নোট ডু দ্যাট দ্য বাজেট, তো তারা কি করবে? চাপাই দিলে হবে? কম আপনি এখন করতেই চান, উইচ ইজ আ ভেরি গুড আইডিয়া, নাই সাপোর্ট ইট। আপনি লোকাল একটা ফার্মেতে ওর আগে অভ্যাস করেন, ও আগে করুক, 5-7 বছর 10 বছর করুক, তারপর দেখবেন ও নিজেই বলবে যে না আমার আর একটু ভালো সফটওয়্যার লাগবে। ওরে শুরুতেই আপনি যদি বলেন যে না কালকে থেকে প্রথম নামাজ শুরু করবো, তাহাজ্জুদ দিয়ে শুরু করবো, ও তো ফার্স্টেই সিলেবাস থেকে বাদ হয়ে যাবে। বোঝা গেল? জি স্যার, জি স্যার। জি স্যার। যা
তো আমরা এই চ্যাপ্টারটায় আমরা যেগুলো যেগুলো পড়লাম সেটা ফার্স্ট আমরা কি বললাম, আমরা বললাম হচ্ছে কেন একটা প্রফেশনাল স্ট্যান্ডার্ড দরকার, নাহলে এই যে যার মতো করে অডিট করবে আমরা কম্পেয়ার করতে পারবো না। কে স্ট্যান্ডার্ড সেট করে এবং কেমনে করে, ISSB করে, এক্সপোজার ড্রাফট সবার কাছে পাঠায়, মেম্বার কান্ট্রি বা প্রফেশনাল বডিগুলো কমেন্ট করলে কমেন্ট করে, ওগুলো নিয়ে ডিসকাস করে পরে স্ট্যান্ডার্ড ইস্যু করে, কারেকশন লাগলে কারেকশন, নাহলে ইস্যু করে। হারমোনাইজেশন কেন হয় না? কালচারাল, পলিটিক্যাল, এডুকেশনাল ব্যারিয়ারের কারণে হয় না। ইন্টারনাল কন্ট্রোলের অ্যাসুরেন্স অন ইন্টারনাল কন্ট্রোল তিন জাতের হয়, একটা হচ্ছে ডিজাইন, হচ্ছে অপারেশন, আর একটা হচ্ছে ডিজাইন অপারেশনের উপর। তারপর হচ্ছে কারেন্ট ইস্যু গুলো কি আপনাদের মনে আছে? কারেন্ট ইস্যু গুলো যেটা আমরা পড়ছিলাম, নামগুলো বলতে পারবেন কারেন্ট ইস্যু গুলো যে আমরা পড়ছিলাম? 18 সালে সবচেয়ে প্রথমে কোনটা হচ্ছে কিংম্যান রিভিউ, তারপরে হচ্ছে কোনটা বলেন, CMA মার্কেট স্টাডি 2019 সালে, তারপরে ব্রাইডেন রিপোর্টও 2019 সালে, এটা আপনার স্লাইডে আছে, সো ডোন্ট ওয়ারি। এবং লাস্টে হচ্ছে রিস্টোরিং ট্রাস্ট এন্ড অডিট গভর্নেন্স। ইউকে খুবই গরম হয়ে গেছে কারণ অনেকগুলো বড় বড় কোম্পানি ফেইলিয়ার হয়েছে। আহ, এবং তারপর আমরা হঠাৎ করে একটা স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলছি, যদি হঠাৎ করে পরীক্ষা হলে সাস্টেনেবিলিটি আসে, তখন যেন আমরা দুই এক কলম লিখতে পারি। আমরা কি বলছি? S1 and S2 আছে, এগুলো অডিট স্ট্যান্ডার্ড না, এগুলো অ্যাকাউন্টিং মোর IFRS ডিসক্লোজার স্ট্যান্ডার্ড। IFRS S1 S2, কি বলছে? কোম্পানি জেনারেল সাস্টেনেবিলিটি ডিসক্লোজার, এগুলো ডিসক্লোজার স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এগুলো নট মেজারমেন্ট অর রেকগনিশন না এখানে। ডিসক্লোজার স্ট্যান্ডার্ড, ডিসক্লোজার মধ্যে S1 আছে, S2 আছে। S1 এগুলোর মধ্যে মেইন অবজেক্টিভ হচ্ছে কৃষি নিয়ে করতে হবে, ওই যে অবজেক্টিভ ইস টু ওয়ান জেনারেল সাস্টেনেবিলিটি রিলেটেড ডিসক্লোজার, আর একটা হচ্ছে ক্লাইমেট রিলেটেড ডিসক্লোজার, S2। কি কি থাকে? GSRM, জি দিয়ে ক্লিয়ার গভর্নেন্স, S দিয়ে স্ট্র্যাটেজি, আর দিয়ে রিস্ক ম্যানেজমেন্ট, এম দিয়ে হচ্ছে হলো গেলে মেট্রিক্স এন্ড টার্গেট। তার মেট্রিক কি, কিভাবে মাপে, কোন টার্গেটে সে আগাচ্ছে। যেমন কার্বন এমিশন কত কমায়, প্রায় দেখবেন আপনি মাল্টিনেশনাল কোম্পানির কাছে কাজ করতে গেলে ওরা বলে যে আপনি এজ এ সাপ্লায়ার আপনার কার্বন এমিশনের সোর্সকে, আপনি কার্বন এমিশনে কি কাজ করছেন। আমি কাজ করি কয়েকটা মাল্টিনেশনালের সাথে, ওরা আমার প্রায়ই বলে, তাই বললাম ভাই আমার মতো কার্বন এমিশন কেউ অনেক, আমাদের যা কার্বন বডির ভিতরে আছে এর বাইরে তেমন একটা কার্বন, আর প্রিন্টারে টুকটাক আছে। আপনি যদি না চান তাহলে আমার জন্য খুব ভালো, আমি অটোমেটিক রিপোর্ট দিয়ে বাইরে দিতে পারি। তখন আবার বলে না না, আমাদের একটা প্রিন্ট কপি লাগবে। আমি বললাম "ও আচ্ছা, তো আপনিও লাইনের লোক, টাটা লাইনের।" তো এই হলো গিয়া অবস্থা, আমি কি বুঝাতে পারছি? তারপর প্রফেশনাল স্ট্যান্ডার্ড গুলোর পরে আমরা নতুন যেগুলো হচ্ছে RPA, রোবোটিক প্রসেস অটোমেশন, তারপরে AI দিয়ে কি হয়, অ্যানালিটিক্স, বিগ ডেটা, অ্যাডভান্স অ্যানালিটিক্স এন্ড ভিজুয়ালাইজেশন, অ্যান্ড ব্লকচেন। বুঝি যে হোয়াট ইজ ব্লকচেন? ব্লকচেন ইজ এ ডিস্ট্রিবিউটেড লেজার ইন রিয়েল টাইম সিকিউর ট্রানজাকশন। বাট আই ডোন্ট থিঙ্ক এগুলো নিয়ে বেশি আলাপ করবেন, আলাপ করলে আপনার 2-3 লাইন লিখে দিবেন। এই ছিল এই চ্যাপ্টারের, এই চ্যাপ্টারটা অত বড় না, চ্যাপ্টারটা অত বড় না। সো মনে করেন উম, না, ইনশাল্লাহ চ্যাপ্টার 4-এ যাবো। যাবার আগে একটা কোশ্চেন করি, কি বলেন? জি স্যার। জি স্যার বলেন। এই তিনটা করে লিখতে হবে, কোশ্চেনটার নাম্বার হচ্ছে 20। শুনছেন? জি স্যার শুনতেছি স্যার। 20 নাম্বারের কোশ্চেন কতক্ষণ সময় পাবেন বলেন দেখি? ছত্রিশ মিনিট ধরেন, এই যে 4টা থেকে 4টা 36-এ, রাইট? সবাই এই যে এখানে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। হুম। জি জি। স্যার। একটা স্ক্রিনশট নিয়ে দেখেন, কারণ আমি অনেক সময় কম্পিউটার থেকে দিয়ে গেলে অনেক সময় কম্পিউটার লক হয়ে যায়, আপনার স্ক্রিন আর দেখা যায় না। আপনারা একটা স্ক্রিনশট নেন সবাই, নিয়েছেন? জি জি স্যার। স্যার নিচ্ছি, জি স্যার। মাত্র নিলাম। নেন। নিছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আপনারা এখন বিসমিল্লাহ করে শুরু করেন। ধৈর্য ধীরে পড়বেন, কারণ আমি বলছি বাম দিকে 1000 কদম হাইটে কোনো লাভ নাই, যদি আপনার কোশ্চেন বলে থাকে ডান দিকে যেতে হবে, ডান দিকে 20 কদম যান তাও লাভ। ফার্স্ট উল্টো দিকে হাঁটবেন না। কোশ্চেন পড়েন ঠান্ডা মাথায়,
কারণ একটা উপরে ভিত্তি করে পুরো কোশ্চেনটা দাঁড়ায় দিচ্ছে। ইয়োর টাইম স্টার্টস অফ, ইনশাল্লাহ উইল ফিনিশ এট 4:36। হ্যালো, জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। অনুভূতি করতে পারছেন না? না স্যার, সিলেবাসই নেই। সিলেবাসে আছে স্যার, বলবো স্যার? বলবেন স্যার, বলেন। স্যার প্রথমটার অ্যান্সার দিছি, লিখছি ডিসক্রাইব হাউ, মানে প্রশ্নটা হচ্ছে ডিসক্রাইব হাউ এসিবি প্রমোটস ইমপ্রুভমেন্ট ইন কোয়ালিটি অফ অডিট অ্যান্ড এসিউরেন্স ওয়ার্ক পারফর্ম বাই ইটস কে? মেম্বার। আবার বলুন, কে? হাউ? আইসিবি। হ্যাঁ, জি বলেন, শুনছি। স্যার প্রথমে দিছি স্যার কোয়ালিটি কন্ট্রোল রিভিউজ, আইসিবি গুড। কন্ডাক্টস পিরিয়ডিক কোয়ালিটি কন্ট্রোল রিভিউজ অফ হিজ মেম্বার ফার্মস। টু দিছি স্যার, মানে পয়েন্ট করে, বোল্ড পয়েন্ট করে, স্যার হ্যাঁ দেন, সমস্যা নেই। issuing guidelines and standards. It provides member with auditing standards, ethical guidelines. আর তারপর? স্যার, যেহেতু 3 নাম্বার মানে 5 নাম্বার, তাই স্যার আর তিনটা পয়েন্ট দিছি। কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, আইসিবি অর্গানাইজেস ট্রেনিং প্রোগ্রাম, সেমিনার্স এন্ড ওয়ার্কশপ ফর হিজ মেম্বার্স। গুড, খারাপ স্যার, না। এরপর? স্যার এইটা শেষ স্যার, এই প্রশ্ন শেষ। আচ্ছা, এবার স্যার পরের প্রশ্ন বলবো। বলেন। স্যার প্রশ্ন ছিল explain why matters 1 to 4 above have been reported to your firm and list the actions that your firm should take in respect of each matter. স্যার আমি এখানেও মানে পয়েন্ট ওয়াইজ লিখেছি। ম্যাটার 1 লিখছি কমিশন অন নিউ বিজনেস ফ্রম অডিট ক্লায়েন্টস। তো স্যার রিজন দিছি দিস ভায়োলেটস ইন্ডিপেন্ডেন্স এন্ড অবজেক্টিভিটি প্রিন্সিপলস। ভেরি Audit গুড। staff must not be incentivized to attract business. অ্যাকশন নিব স্যার, অ্যাকশন রিমুভ সাচ কমিশন পলিসিস। গুড। আর? স্যার ম্যাটার 2 দিছি নো পলিসি অন স্টাফ বোর্ডিং শেয়ারস ইন ক্লায়েন্ট কোম্পানিজ। রিজন দিছি স্যার দিস ক্রিয়েটস এ সেলফ ইন্টারেস্ট থ্রেট। আর স্যার এক্সেলেন্ট। অ্যাকশন দিছি ইমপ্লিমেন্ট এ পলিসি prohibiting staff and partners from holding shares in audit clients. গুড। আচ্ছা, অন্য কেউ কি লিখেছেন এর বাইরে কিছু? যে এর বাইরে কেউ লিখেন নাই নাকি? না, বাকিরা লিখেন। হ্যালো হ্যালো স্যার। স্যার স্যার, বলেন, কিছু লিখছেন নাকি? না স্যার। ভালো করছে, ঝামেলা গিয়ে লাভ নেই আসলে, কলমে খালি দাম আছে। আর কেউ? স্যার লিখছি স্যার, 1 নাম্বারটা স্যার প্রায় ওনার মতোই? ভাইয়ের মতোই। আচ্ছা। আর স্যার 2 নাম্বারে স্যার 1 নাম্বার পয়েন্ট বুঝছিলাম না, এখন বুঝতে পারলাম। আর 2 নাম্বার পয়েন্ট 2 হচ্ছে স্যার ওনাদের একটা পলিসি ছিল না, তো এটা হুম। স্যার পলিসি ইমপ্লিমেন্ট করব। আর হচ্ছে 3 নাম্বার পয়েন্টে স্যার বলা হচ্ছে যে আহ, একই ক্লায়েন্টের হচ্ছে ইন্টারনাল সার্ভিস দিচ্ছি, আবার সেই কিনা এক্সটার্নাল অডিটে যাচ্ছে, যেটা কিনা একটা কনফ্লিক্ট, এটা করা যাবে না। ভেরি আচ্ছা গুড। স্যার। আর 4 নাম্বার পয়েন্টটা স্যার বুঝি নাই। 3 নাম্বারটা স্যার মানি লন্ডারিং নিয়ে বলছে স্যার, এইখানে স্যার আমরা ক্লায়েন্টটাকে অ্যাকসেপ্ট করার আগে ক্লায়েন্ট ভেরিফাই করব বিফোর এঙ্গেজমেন্ট। দেন হচ্ছে স্যার তাদের সাসপিসিয়াস কোনো যদি অ্যাক্টিভিটি থাকে সেগুলা চেক দিব, আর হচ্ছে রেকর্ড কিপিং করব। এই পর্যন্ত লিখছি। না, হ্যাঁ, এখন আপনাদের মনে করেন যতটুকু লিখেছেন ততটুকু ভালোই হয়েছে। আর 3 নম্বর পয়েন্ট যেটা বলছেন না, বুঝেন নাই বলছেন, হ্যাঁ, সেটার জন্য আমি বলতে চাই যেটা, সেটা হচ্ছে যে সেটা বেসিক্যালি আইসা 260 অনুযায়ী কমিউনিকেশন উইথ দোজ চার্জ উইথ গভর্নেন্স একটা রিকোয়ারমেন্ট আছে যে আপনাকে সিগনিফিকেন্ট ফ্যাক্টস এন্ড ম্যাটার্স, যেগুলা ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি এবং ইন্ডিপেন্ডেন্স অফ দ্য অডিটর অফ দ্য ফার্ম, হ্যাঁ,
ওই ইম্প্যাক্ট করতে পারে, ওগুলো কিন্তু আপনি কি সেফগার্ড নিচ্ছেন এবং সেই ওভারঅল অ্যাসেসমেন্ট অফ দ্য থ্রেট, এগুলো আপনার লিখতে হয়, জানাতে হয়। ফার্মের একটা পলিসি থাকতে হবে যেন এগুলা কমিউনিকেট করা হয় অডিট কমিটির সাথে, বা দোজ চার্জ ইন, মানে চার্জ উইথ দ্য ডিউটি অফ গভর্নিং দ্য এন্টিটি। ঠিক আছে, ফেয়ার এনাফ, আপনারা খারাপ লেখেন নাই, ভালোই লিখছেন। আমার মনে হয় যে আমি ফিডব্যাক দিতে পারি, আনসার দেওয়া আছে, আপনারা স্লাইড পেলে আপনারা আনসার গুলা দেখেন, যে আপনাদের আনসার খারাপ হয়নি, ভালোই হয়েছে, বুলেট পয়েন্টে লিখছেন, খারাপ হয়নি, ভালোই হয়েছে। তাহলে আমরা কি চ্যাপ্টার 4 শুরু করতে পারি নাকি? জি বিসমিল্লাহ স্যার। করি নাকি? জি স্যার। স্যার একটা প্রশ্ন করতে আচ্ছা, পারি? তারপরে স্যার এই 20 নাম্বারে স্যার কত দিবেন স্যার খাতাটা কাটলে? কার খাতা কাটবো? এই যে মাত্র যে আমি উত্তর দিলাম স্যার, খাতাটা কাটলে কত দিতেন? উম, আপনি তো একটা আনসার মনে হয় লিখেন নাই, লাস্ট একটা লিখছেন। স্যার ওটা বলবো স্যার, বলতে পারবো, আমি ওটা বুলেট পয়েন্টে লিখছি, 1 মিনিট লাগবে খালি, বেশি পয়েন্ট লিখিনি, মাত্র তো 3 নাম্বার ওইটাতে। বলেন। স্যার লাস্ট প্রশ্ন ছিল যে মানে মানি লন্ডারিং থেকে কি কমপ্লাই করবে। আমি 2টা পয়েন্ট দিছি, ক্লায়েন্ট ডিউ ডিলিজেন্স, ভেরিফাই দ্য আইডেন্টিটি অফ ক্লায়েন্টস এন্ড দ্য ওনার্স বিফোর এঙ্গেজমেন্ট, আর হচ্ছে রেকর্ড কিপিং, মেনটেন রেকর্ড অফ ক্লায়েন্ট আইডেন্টিফিকেশন। আচ্ছা, এই 2টা আমি পয়েন্ট। থাকলে আমি থাকলে হয়তো মনে করেন আপনার 13-14, মন ভালো থাকলে, মন খারাপ থাকলে বসা যাবে। মন খারাপ হয়ে গেল নাকি? না স্যার, শুনি নাই স্যার, কি বললেন? আমি বললাম 13-14 দিতাম, 13-14 মনে করেন, 13 to 14। ঠিক আছে, তাহলে তো ভালোই স্যার, 50%-এর উপরে পাইলেই হইলো আমার জন্য। সেটাই, আপনি এতটুকু লেখেন না, যেভাবে বলছেন ওভাবে সুন্দর করে লিখে আসেন, আপনি পাবেন নাম্বার। ভাই, এটা কি মার্ক না দেওয়ার জন্য টাকা পাই নাকি? এর তো কোনো দরকার নাই। এনিওয়ে, কামিং টু চ্যাপ্টার 4, ডেফিনেটলি পরীক্ষায় আসবে। ইটস বিকজ স্যার ইট ইজ রিকোয়ার্ড ফর দ্য এক্সামিনার টু আস্ক আ কোয়েশ্চেন ফ্রম দিস টাইম। এটা তো জিজ্ঞেস করতেই হবে, এটা ছাড়া সে কোয়েশ্চেন করতে পারবে, সিম্পলি ইম্পসিবল। সো এটা ম্যান্ডেটরি, এখন আপনার যত পাস পেপার আছে সবগুলো এটা নিয়ে কোয়েশ্চেন থাকবে, কারণ এটা তার কোয়েশ্চেন করতেই হবে। ঠিক সালাম আছে, আলাইকুম তারপরে স্যার, একটা ওয়ালাইকুম আসসালাম, কোশ্চেন জি করতে পারি? করেন। স্যার 3 নাম্বার রিকোয়ারমেন্টটা নিয়ে স্যার একটু কি ছিল 3 নাম্বার স্যার? মানি রিকোয়ারমেন্টে কোন? স্যার বলেন। মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টে যেমন এমএলআর এ, হচ্ছে, হ্যাঁ, জি এমএলপি এ, স্যার। হ্যাঁ। স্যার ওখানে ওই যে রিপোর্টিং অর্গানাইজেশনস এর 4টা ডিউটি বা এরকম থাকে, তো ওইখানের কোনো কিছু কি স্যার আমরা সাথে কমপ্লাই করার সুযোগ আছে? মানে এটা কেন থাকবে না applicable? বলেন? আপনার এই কোয়েশ্চেনটা হলো গিয়ে মোর আইসিডব্লিউর কোয়েশ্চেন, রাইট? কিন্তু আমরা সুতরাং আনসারটা আইসিডব্লিউ ধাতে দেওয়া আছে, কিন্তু আপনি আইসিডব্লিউ ধাঁচটা দিবেন, কারণ এখানে আইসিবি একটু দেওয়া হয়েছিল কনফিউজ করার জন্য, বাট এই মেইন কোয়েশ্চেনটা ছিল আইসিবি। সো আপনার এখানে যখন বাংলাদেশি স্টাইলে লিখবেন, যদি আপনার আনসার শুধু ইউকে স্টাইলে লিখে আছে, আপনার লিখতে হবে বাংলাদেশ এমএলপি। এমএলপি এতে যে স্টেপ গুলো আছে ওগুলো আপনার দিতে হবে। প্রথমটা থেকে প্রাইমারি ফার্মের পলিসি থাকতে হবে, যে মানি লন্ডারিং রেকগনাইজ করার ক্যাপাবিলিটি, ক্লায়েন্টের ডিউ ডিলিজেন্সের পলিসি, পলিটিক্যালি এক্সপোজড পার্সনস এর পলিসি, এবং রেকর্ড কিপিং অফ ক্লায়েন্ট আইডেন্টিফিকেশন প্রসিডিউর, এবং উইদাউট টিপিং অফ মানি লন্ডারিং ধরতে পারলো ক্লায়েন্টকে আপনি জানাতে পারবেন। বুঝে গেল? জি স্যার। স্যার ওখানে মানে আমি বুঝাইতে চাচ্ছিলাম স্যার, মানে স্পেসিফিক 4টা গাইডলাইনের কথা বলা আছে বলেন। রিপোর্টিং অর্গানাইজেশনে। যেমন স্যার ওই যে এসটিআর করা, ওই যে দ্যাট ইজ ব্যাংকের ক্ষেত্রে, সাসপিশিয়াস ট্রানজাকশনস রিপোর্ট। হ্যাঁ, তারপরে দ্যাট স্যার ওয়াজ ট্রানজাকশন রিপোর্ট, হ্যাঁ। তারপর হচ্ছে স্যার ওই যে যেমন ওই রেকর্ড কিপিং স্যার, যেটা আপনি অলরেডি বলছেন, তো এটা 5 বছরের জন্য। এটা কি আদৌ 5 বছরের জন্য? মানে এটা কি ফার্মের ক্ষেত্রে বাংলাদেশে তো অ্যাপ্লিকেবল হবে? প্রাইমারি কোনো ল নেই, কারণ কোম্পানি, বাংলাদেশে বলা আছে কোম্পানি একটা কি বলা আছে যে কোম্পানি কত বছর পর্যন্ত এই ফাইলটা রিটেন করবে। ফার্মের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ, বাইরের দেশের রিকোয়ারমেন্ট থাকলেও বাংলাদেশে নাই। বাংলাদেশে ডাইরেক্টলি নেই, বাংলাদেশে বলা আছে ইনকাম ট্যাক্স পারপাসে কোনো এন্টিটি কত বছর রাখতে হবে বলেন দেখি? 12 বছর না? স্যার ইনকাম ট্যাক্সে 6 বছর। খুব সম্ভবত 12 বছর। আর 6 স্যার বছর এমনি না 12 বছর? 6 বছর স্যার। 6 বছর শিওর? জি স্যার। স্যার ব্যাংকগুলোর ক্ষেত্রে বলা আছে যে একটা অ্যাকাউন্ট রিলেশনশিপ শেষ হওয়ার পরে, দ্যাট ইজ ওইটা সে ক্লোজ হওয়ার পরে বা শেষ হওয়ার পরে 5 বছর পর্যন্ত রাখতে হবে। তো সেই ক্ষেত্রে ফার্মের ক্ষেত্রে কি আমার এটা 5 বছর কি আমার অডিট না, শেষ হওয়ার এটা পর ব্যাংকের থেকে ক্ষেত্রে রাখতে বলা, হবে ফার্মের এরকম? ক্ষেত্রে কোনো রিকোয়ারমেন্ট নাই, কিন্তু ফার্মগুলো সাধারণত রাখে, সাধারণত
আপনি যে অনেক সময় চাইয়ে বসে তখন তো আপনি বলতে পারবেন না আপনার কোনো আইন নেই, পলিসি নেই, আপনি চাইতেছেন কেন, এটা তো আর বলা যায় না। ফার্মুলা রাখে মিনিমাম। ফার্মের ক্ষেত্রে একটা বলা আছে আইএসকিউএম এ বলা আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট, ওখানে বলা আছে যে মিনিমাম 5 বছর রাখতে হবে। সো ওই হিসাবে ফার্মগুলো মিনিমাম 5 বছর রাখে। মানে আপনি 12 সালের ফাইল যদি ফার্মের কাছে চান, 2012 সালের ফাইল দিতে পারবে না। কিন্তু বাংলাদেশে ওই যে 17 সালের ফাইল চায়, তো 17 সাল 8 বছর আগে দেখলে মনে হয় সেই দিনকার কথা, কিন্তু আসলে তো 8 বছর হয়ে গেছে। বুঝলেন না? জি স্যার। স্যার তো তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে স্পেসিফিক করবো একটু যদি আরেকবার একটু যদি কাইন্ডলি বলেন। মানে এই মানি লন্ডারিং আনসারের কথা বলতেছেন না? জি স্যার, 3 নাম্বারটা শুধু। প্রথমত এগুলো আপনার মানি লন্ডারিং একটা পার্টনার, যে পার্টনার ইন চার্জ অফ মানি লন্ডারিং, সেটা আপনার অ্যাপয়েন্ট করতে হবে। কারণ আপনার কারে গিয়ে বলবেন, আপনি একজন নর্মাল বলবেন। 2 নম্বর হচ্ছে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। ফার্মের পলিসি হচ্ছে এভরিওয়ান নিডস টু আন্ডারটেক এ ট্রেনিং। দেন ক্লায়েন্ট ডিউ ডিলিজেন্স এবং পলিটিক্যালি এক্সপোজ পার্সন, পিইপি দের ক্লায়েন্টের ব্যাপারে ক্লায়েন্ট ফার্মের পলিসিটা কি থাকবে, রাইট? ক্লায়েন্টের যে ক্লায়েন্ট আইডেন্টিফিকেশন প্রসিডিউর যে ডকুমেন্ট গুলো থাকবে, এগুলো আপনার কয় বছর পর্যন্ত আপনি স্টোর করবেন, ঠিক আছে? এবং টিপিং অফ, অর্থাৎ আপনি যদি কোনো জানতেও পারেন, কোন সময় জানতে পারেন, কোন চ্যানেলে জানাবেন, কাকে জানাবেন। এটা আমরা আগের চ্যাপ্টারে পড়ছিলাম, চ্যাপ্টার 2-এ মনে আছে? যখন when you suspect money laundering what happens, রিমেম্বার? জি স্যার। ফার্মের এই পলিসি গুলো থাকতে হবে, দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন। এখন আপনি যেটা স্যার এই বলছেন পলিসিগুলো যে এসটিআর, থাকতে হবে স্যার, এটা কোথায় বলা আছে? বুঝি না, আবার বলেন। স্যার এই পলিসিগুলো যে থাকতে হবে স্যার, এটা মানে কি কোথায় বলা আছে? মানে ওটা আইএসএ তে বলা আছে 260-তে, নাকি স্যার ওই যে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টে বলা আছে স্যার? আমরা অ্যাক্ট অনুযায়ী বলছি না, আমরা বলছি মানি লন্ডারিং তো ভালো জিনিস না, তো অডিট ফার্ম কি করবে? অডিট ফার্মের তো জি একটা দায়িত্ব আছে। মানি লন্ডারিং প্রিভেনশন একটা অডিট ফার্ম একটা রিপোর্টেবল এন্টিটি, কারেক্ট? জি এটা তো আছে নাকি না, এটা মানেন না? আছে না? স্যার, আছে স্যার, জি স্যার। কারেক্ট। অডিট ফার্ম কি করবে এটা ও একটা কোন জায়গায় বলা আছে? কারণ এসটিআর কিন্তু অডিট ফার্ম করে না, এসটিআর করে ব্যাংক। সাসপিশিয়াস ট্রানজাকশন রিপোর্ট কে কারে পাঠায়? ব্যাংক, জি স্যার। বাংলাদেশ ব্যাংকে পাঠায়। এখন আপনার ক্ষেত্রে কি হবে, যেহেতু আপনার স্পেসিফিক্যালি অডিট ফার্মের জন্য বলা নাই, তখন আপনি জেনেরিক যে গাইডেন্স হওয়া উচিত, দেখুন আপনি কিভাবে রিপোর্ট করবেন, কার কাছে রিপোর্ট করবেন। মানি লন্ডারিং যদি আপনি পেয়েই যান, তখন আপনার ফার্মে কি কি পলিসি থাকবে? যে আমার নতুন স্টাফদের আমি ট্রেনিং দিব, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই ট্রেনিংটা তারা নিচ্ছে, ক্লায়েন্টের ডিলিজেন্স করবেন, মোটা দাগে লিখবেন। ভেরি স্পেসিফিক আপনি তো পলিসি লিখতে পারবেন না এখানে, ফার্মের পলিসি। ও খালি বলছে ফার্মের পলিসিতে কোন কোন এরিয়া গুলো আমার কিসে করতে হবে, হাইলাইট করে যেতে হবে। আপনি কি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? জি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আপনি রিপোর্ট মানি লন্ডারিং পেলে কার কাছে রিপোর্ট করবেন? পার্টনারের কাছে না দুদককে সরাসরি ফোন দিয়ে দিবেন? পার্টনারের কাছে রিপোর্ট করলে কোন পার্টনার কথা বলবেন? পার্টনারকে জানাবো। মানি লন্ডারিং পার্টনার প্রিভেনশন স্যার কে? অফিসার। পার্টনার স্যার কি ডিঙ্গায় যাওয়া যাবে নাকি? আরে বাবা, একটা হচ্ছিল গা আপনার পার্টনার জানে, কিন্তু ফার্মের ক্ষেত্রে আমাদের ফার্মে, যেমন আমাদের মানে এখানকার ফার্ম না, আমার বাইরের ফার্মে একজন পার্টনার ছিল, হি ইজ রেসপন্সিবল ফর অল মানি লন্ডারিং রিলেটেড ইস্যু, হি স্পেশালাইজেস ইন দ্যাট। বুঝাতে পারছি? ভেরি জি সিরিয়াস স্যার, ইস্যু। একজন মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার থাকতে হয় স্যার প্রত্যেকটা ফার্মে। হ্যাঁ, আপনার মনে করেন ওয়ান পার্টনার ফার্ম, আপনি কি করবেন? তখন আপনার পার্টনারই বলতে হবে। আর জি যদি স্যার। মনে করেন মাল্টিপল পার্টনার সিলেক্ট করে মানি লন্ডারিং রিলেটেড সাসপিশন রেইজ টু হিম, তখন উনার কাজ হচ্ছে উনার এক্সপিরিয়েন্স থেকে উনি বলবে যে না, এদিকে আমি সরাসরি রেগুলেটরকে জানাবো না লিগাল অপিনিয়ন নিব, দেন আমি রেগুলেটরকে জানাবো, বা আই উইল অ্যাক্ট অ্যাকর্ডিং টু দ্য লিগাল অপিনিয়ন। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এন্ড আপনার ক্লায়েন্টের যে ডকুমেন্ট নিয়ে আপনার প্রবলেম হচ্ছে, সেই ডকুমেন্ট গুলো কয়দিন রিটেইন করবেন? সারা জীবন তো আপনি ধরে রাখতে পারবেন না, আবার ইমিডিয়েটলি ফেলেও দিতে পারবেন না, এবং স্পেসিফিক লতে কিছু বলাও নাই। তা আপনি বলতে পারেন আইএসকিউ অনুযায়ী আমি দিতে পারি হচ্ছে 5 ইয়ার। এখন বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার, অ্যান্সার পেয়ে গেছি স্যার। কি পাইলেন আনসার বলেন দেখি। স্যার মানে আমাদের ওই মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টের আলোকেই মানে স্পেসিফিকলি যেহেতু ফার্মের কথা বলা নাই, বাট ওটার আলোকেই অ্যান্সার গুলো করতে হবে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আর আর কারো থ্যাংক কোনো ইউ। প্রশ্ন? আসেন, 4টা 4 শুরু করি। 4টা 4-এ হচ্ছে আমাদের কেন প্রফেশনাল এথিক্স দরকার, কোড অফ এথিক্সে কি কি আছে, আইসিএবি কোডে কি আছে, কোম্পানি অ্যাক্ট, এবং কয়টা প্রবলেম সলিউশন আছে। কেন আমাদের প্রফেশনাল এথিক্স দরকার? এথিক্স না থাকলে কি সমস্যা বলেন দেখি।
স্যার এথিক্স না থাকে। ইথিক্স না থাকলে বলেন। আমরা আর পশুর ভিতরে কোনো পার্থক্য থাকবে না, এই জন্য আমরা মানুষ আশরাফুল মাখলুকাত আর ওরা পশু। আচ্ছা, হ্যাঁ, গুড। কিন্তু অ্যাকাউন্টিং ওয়ার্ল্ডে আমরা কিভাবে লিখবো যে, দেখেন অ্যাকাউন্টেন্টদের কিন্তু একটা প্যারাডক্সিক্যাল ইমেজ আছে। একদিক দিয়ে ওরা বিভিন্ন কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, অন্য দিক দিয়ে কিন্তু বিভিন্ন কোম্পানির যা মন চায় তাই ট্যাক্স অ্যাডভাইস দিতেছে। তারপরও অডিটররা এই ইমেজ থেকে বেরোনোর জন্য এই অডিটরদের একটা কিসে নিয়ে থাকতে হয়, যে ভাব নিয়ে না, অ্যাকাউন্টেন্টের এমন একটা জিনিস থাকতে হবে, একটা এথিক্স থাকতে হবে যে এই গ্রাউন্ডে সে অপারেট করে। এই জন্য আপনার এথিক্সটা দরকার। অর্থাৎ আপনি জানেন চার্টার্ড অ্যাকাউন্টের সাথে কথা বলবেন, আপনি জানেন যে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ট্রাস্ট ওয়ার্দিনেস অনেকের চেয়ে অনেক বেশি, অনেকের চেয়ে অনেক বেশি। হি ইজ নট ইজ পারফেক্ট, ডেফিনেটলি নট, ফার ফ্রম বিং পারফেক্ট, বাট তার একটা এথিক্যাল স্ট্যান্ডিং আছে। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি, তখন আপনার ট্রাস্ট হবে। আপনি সিএ পড়তে যান, উনি সিএ স্যার বললে কিন্তু মানুষ বুঝে না যে উনি বড় লোক, বুঝে যে ন্যূনতম এথিক্যাল একটা সিচুয়েশন হবে। কিন্তু কারণ এথিক্যাল স্ট্যান্ডার্ড না থাকলে আপনার যা মন চায় তাই করবেন। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরশিপ উল্টা পাল্টা করবেন, ফার্মের অডিট করতে গেলে উল্টা পাল্টা করবেন, যেটা আমরা করি এখনো, সবাই করি কম বেশি। এই কাজগুলো না থাকলে আপনার বিহেভিয়ারে কন্ট্রোল করতে পারবে না, প্রফেশনাল কোনো দরকার থাকবে না, কেউ ট্রাস্ট করবে না আপনার। হেন্স ইউ নিড সাম এথিক, যে আমি এই বাউন্ডারির মধ্যে অপারেট করি। হোয়াট আর ইউর ফান্ডামেন্টাল প্রিন্সিপাল? ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলা কি? আইওপিসিপি, আইওপিসিপি, ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল কম্পিটেন্স, কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড প্রফেশনাল বিহেভিয়ার। ইন্টিগ্রিটি হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড অনেস্ট, ঘুরে ফিরে কোনো উত্তর নেই। অবজেক্টিভ হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে না। প্রফেশনাল কম্পিটেন্স মানে আপনারা সেই যে সিবিডি ফিবিডি করতে হবে, রেগুলার পড়াশোনা করতে হবে, যে সিএ পাস করলাম বইটাতে আগুন জ্বালা দিচ্ছি, নো। কনফিডেন্সিয়ালিটি মানে আপনি কাজের ক্ষেত্রে অজস্র জিনিস জানতে পারবেন, যেগুলো আপনি আহ হঠাৎ হঠাৎ ইচ্ছা মতো আপনি বের করতে পারবেন। এবং প্রফেশনাল বিহেভিয়ার হচ্ছে রিলেভেন্ট ল এবং রেগুলেশন অনুযায়ী আপনি আচরণ করবেন। যে এই প্রফেশনাল এমএলপি এতে কি বলা আছে, আমার কি আচরণ করা, আমার কিছু বলা আছে কিনা, তাহলে আমার ওই অনুযায়ী আচরণ করতে, দ্যাটস কল্ড প্রফেশনাল বিহেভিয়ার। অথবা আবার সিএ দের গাইডলাইন, নিজেদের গাইডলাইন কিছু বলা আছে কিনা, ওই অনুযায়ী আমি করতে পারবো, দ্যাটস কল্ড প্রফেশনাল বিহেভিয়ার। সো আপনার হাতে তিনটা, আইওপিসিপি: ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল কম্পিটেন্স, কনফিডেন্সিয়ালিটি এন্ড প্রফেশনাল বিহেভিয়ার। এরপরে আইফাক কোড অফ ইথিক্স, এই একটা স্লাইড, এই স্লাইডটা খালি দেখতেছে দেখি আপনারা। জি স্যার, খালি জি দেখা স্যার, খালি যাচ্ছে। দেখা যাচ্ছে। এইটা একটা, এটার নাম দিচ্ছে আমি একটা মিস্ট্রি স্লাইড। মিস্ট্রি স্লাইড কারণ কি, আমি যখন আপনাদের সাথে জুমে ক্লাসে, তখন স্লাইডটা দেখা যায়। আমি যখন আপনাদের পাঠাবো স্লাইডটা, হ্যাঁ, তখন আপনারা দেখবেন এই স্লাইডটা আছে। ইটস ভেরি স্ট্রেঞ্জ, আই জাস্ট ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড হিয়ার। স্যার এটা মনে হয় আগেও স্লাইড ছিল। চায় না, আমরা যাদের থ্রেড সম্পর্কে জানি, তো সেও চায় যাতে আমরা একটু টুকটাক দুর্নীতি করি। এটা অবশ্য ভালোই বলছেন, এটা অবশ্য ভালোই বলছেন। আপনারা যখন স্লাইড গুলা পাবেন তখন দেখবেন এই স্লাইডটা আছে, বাট কেন যে এটা জুমে আসে না, এটা একটা অদ্ভুত। যাই হোক, আমি মাফি বলি, IRMAFI। আই মানে ইন্টারেস্ট থ্রেট, আর মানে রিভিউ থ্রেট, এম ফর ম্যানেজমেন্ট থ্রেট, এ ফর অ্যাডভোকেসি থ্রেট, এফ ফর ফেমিলিয়ারিটি থ্রেট, আই ফর ইন্টিমিডেশন থ্রেট। 6টা থ্রেট, 5টা নর্মাল আর একটা ইউকে তে বেশি আছে, ইজ কল্ড ম্যানেজমেন্ট থ্রেট। হ্যাঁ, যখন কোনটা 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 কি ধরনের থ্রেট, যেমন সেলফ ইন্টারেস্ট থ্রেট কখন, যেমন ফার্ম ক্লায়েন্ট পয়সা দেয়, এই জন্য এই থ্রেট সবসময়ই থাকবে, সেলফ ইন্টারেস্ট থ্রেট, ক্লায়েন্ট সাথে চায়। এবং এটা এবং এই অনেক সময় উল্টাপাল্টা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অ্যালাউ করে। সেলফ রিভিউ থ্রেট, নিজে অ্যাকাউন্টস বানায় নিজেই অডিট করে, এগেইন ইস্যু। ম্যানেজমেন্ট থ্রেট, ক্লায়েন্টের ডিসিশন সেই নেওয়া শুরু করে। অ্যাডভোকেসি থ্রেট, কোর্টে গিয়ে ক্লায়েন্টের পক্ষে সাক্ষী দেয়। ফ্যামিলিয়ারিটি থ্রেট, বহু বছর যাবত ক্লায়েন্টের কাজ করছে, পরিচিত ভাই ব্রাদার পাড়া প্রতিবেশী আত্মীয় হবেন, সো এদের ক্লায়েন্ট করলো। আর ইন্টিমিডেশন থ্রেট মানে যখন ক্লায়েন্ট আপনার হুমকি দিতেছে যে আপনি অ্যাডভার্স রিপোর্ট দিতে পারবেন না, আপনি এই রিপোর্ট দিতে হবে, নাহলে কিন্তু আপনি অতীতে ফাইজলামি করছেন, সেগুলো আমি সব পাতা ফাঁস করে দিব, অতীতে বিটলামি করছেন এগুলো সব ফাঁস করে দিব। এখন ছবি দেখতে পাচ্ছেন না আবার? জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার, দেখতে পাচ্ছি। ওই আগের স্লাইডটা দিয়ে কেন আসে না আমি বুঝি না। আগের স্লাইডটাতে কেন আসে না, আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এনিওয়ে, স্যার সোর্সেস আপনি অফ, কি দেখতে পান স্যার আগের স্লাইডটা? আমি না দেখতে আপনিও পারি, দেখতে পান? আপনারা দেখতে পারেন না। ও, আমি দেখি, আপনি দেখেন। বুঝতে পারছি স্যার, ইন্টারেস্টিং। ভেরি। এনিওয়ে, সোর্সেস অফ সেলফ ইন্টারেস্ট কি কি? সোর্স মানে এইসব জায়গা থেকে থ্রেড আসতে পারে। এই ঘটনাগুলো ঘটলে, এই ঘটনাগুলো কি সব ক্ষেত্রে হারাম? না।
এথিক্স এথিক্স লেখার সময় আমি অজস্রবার ছেলে মেয়েদের ওয়ার্নিং দিই। কি ওয়ার্নিং দিই? ওয়ার্নিং দিই যে বাবা, তোমরা একটা কাজ করো, তোমরা একটু রিয়েলিস্টিক আনসার দাও। হ্যাঁ, পোলাপান যে আনসার গুলো দেয় না, পোলাপানের আনসার গুলো দেখলে আমার মনে হয় কি ভাই, এরা তো মানে রিয়েলিস্টিক কোন আনসার দেয় না। সব ক্ষেত্রে বলে ক্লায়েন্ট নেওয়া যাবে না, ক্লায়েন্ট ছেড়ে দিতে হবে, ক্লায়েন্ট ফালাই দাও, ক্লায়েন্টই করবো না। আরে ভাই, আপনি কি সাধু সন্ন্যাসী হয়ে যাবেন নাকি? আপনার আগে বুঝতে হবে রিয়েলিস্টিক কোনটা কতটুকু দরকার। আপনার হইছে জ্বর, আপনি কি 20টা নাপা খাওয়াই দিচ্ছেন, যে 20টা নাপাকা জ্বর দিয়ে কবে আসে? হইলো না। সুতরাং আপনার এথিক্স আনসার করার সময় আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে যে আপনারটা ব্যালেন্সড আনসার হয়। খুব বেশি ব্যালেন্স মানে রিজিডও হওয়ার দরকার নেই, খুব বেশি টাফ, আনলেস হারাম কাজ। যা মাকরু এটারে আপনি হারাম করেন, এটা কি আপনার মনে থাকবে? আগে চিন্তা করবেন যে এটা কি মাকরু না হারাম। মাকরু হইলে আমি কি কি করতে পারি, হারাম হইলে আমি কি কি করবো। হারাম হইলে তো আপনার তেমন একটা উপায় নেই, ছেড়ে দিতে হবে। আর যদি মাকরু হয় তাহলে আমি এটাকে আর মানে কিভাবে কাজটা করতে পারি। কথা কি বুঝাইতে পারছি না বুঝতেছেন? জি স্যার, বুঝতে পারছেন। তার মানে আপনার এইটা যখন পড়তে, এই চ্যাপ্টার যখন আপনারা পড়বেন, বারবার মনে রাখবেন যে সব কাজে কিন্তু এই এথিক্স চ্যাপ্টার আসছে মানে সব হারাম হারাম হারাম, এটা করতে আপনি, তাদের কিন্তু অডিটরের কোনো কাজই নেই, হাওয়া খাইতেছে কিছু কিছু। বাস্তবটা এমন না। আনসার দেওয়ার সময় এটা খেয়াল রাখতে হবে যে আমি আগে এটাকে মাকরু কিনা, মাকরু হইতে পারলে খুবই ভালো, তাহলে আমি কিছু পয়সাও পাইলাম, সেফ গার্ড নিলাম। আর হারাম হলে তো সেফ গার্ড নিয়ে লাভ নেই, শেষ, ওটা বাদ, খেতেই পারবে না। এনিওয়ে, কামিং ব্যাক টু সোর্সেস অফ সেলফ ইন্টারেস্ট, কোথেকে আসে? প্রথমত এক ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট, যে আপনি ক্লায়েন্টের শেয়ার হোল্ডার। টোটাল ফিজ হয় ক্লোজ বিজনেস রিলেশনশিপ, আপনি ক্লায়েন্টের কাছ থেকে জিনিসপত্র কিনেন সেই, এবং নর্মাল কোর্স অফ বিজনেস আপনি এক্সট্রা ফেয়ার আনফেয়ার ট্রিটমেন্ট পান। ক্লায়েন্ট হারাইলে কত টাকা খরচ হবে, ক্লায়েন্টের সাথে গিফট আদান প্রদানের একটা ইস্যু আছে, লো বোলিং এর ব্যাপার আছে, এমপ্লয়মেন্ট নেগোসিয়েশন, গ্যারান্টিজ এন্ড এভরিথিং আছে। আমরা এগুলো এখানে এখানে বলি। সেলফ ইন্টারেস্টেড, সেলফ ইন্টারেস্টেড হচ্ছে আপনার অ্যাসুরেন্স টিম, যদিও এখানে অ্যাসুরেন্স টিম নিয়ে বলছি, বাট প্রাইমারিলি অডিট টিমও বুঝি। অ্যাসুরেন্স, কারণ অ্যাসুরেন্স সবার সাথে অ্যাসুরেন্স টিম এন্ড তাদের ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার। ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারটা কে বলেন দেখি? তার ওয়াইফ এবং যারা ডিপেন্ডেন্ট। ভেরি গুড। বাপ মা কিন্তু ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার সবসময় না। বাপ মা যদি ডিপেন্ডেন্ট হয়, ইয়েস। বাপ মা যদি ডিপেন্ডেন্ট না হয়, হুম। আবার পালক পুত্র যে বা পালক কন্যা যে আপনার সাথে থাকে ডিপেন্ডেন্ট, সে কিন্তু ইমিডিয়েট ফ্যামিলি। বুঝাতে পারছি? জি আপনি স্যার। বলতে পারবেন এটা পালক ছিলেন, যেই আপনার উপর ডিপেন্ডেন্ট সে হচ্ছে আপনার ইমিডিয়েট ফ্যামিলি অথবা স্পাউস। আর ক্লোজ ফ্যামিলি বলতে কি, আপনার এটা কিন্তু মনে রাখতে হবে, কিছু কিছু ক্ষেত্রে রিকোয়ারমেন্ট অ্যাপ্লাইজ টু ক্লোজ ফ্যামিলি, কিছু কিছু ক্ষেত্রে রিকোয়ারমেন্ট অ্যাপ্লাইজ টু ইমিডিয়েট ফ্যামিলি। ক্লোজ ফ্যামিলি বলতে আমরা যেটা বুঝি বাপ মা, ভাই বোন, ছেলে মেয়ে, যে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার না। আর অ্যাসুরেন্স টিম মেম্বার বলতে বোঝায় সমস্ত মেম্বার যারা ওই অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টে আছে, অথবা যে অ্যাসুরেন্সের এঙ্গেজমেন্টের যে আউটকাম হতে পারে সেটাকে ইনফ্লুয়েন্স করতে পারে, সে হচ্ছে অ্যাসুরেন্স টিম। বুঝাতে পারছি? জি স্যার। স্যার একটু স্লাইডটা চলে গেছে। দেখা যায় এখন? নো স্যার। না স্যার। হঠাৎ করে বন্ধ গেল কেন? আসছে স্যার। এখন জি দেখেন? স্যার, আসতেছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো মনে করেন অ্যাসুরেন্স টিম, আপনি বাংলাদেশি কোম্পানি একটা 212 ধারা অনুযায়ী আপনি 5%-এর বেশি শেয়ার রাখতে পারবেন না। ইউজুয়ালি বাংলাদেশে কেউই শেয়ার রাখেন। আর লিস্টেড কোম্পানির ক্ষেত্রে পার্টনার এবং এমপ্লয়ি কেউই ওই কোম্পানির শেয়ার অডিট চলাকালীন সময় রাখতে পারবে না। অডিট চলাকালীন না, আপনার 2021 থেকে 22 পর্যন্ত এই বছরে আপনি কোনো শেয়ার রাখতে পারবেন। আপনি বললেন যে অডিট শুরুর আগে কিনছি, অডিট শেষ হওয়ার পরে বেঁচে দিচ্ছি, চলবে না। তখন আপনার তাহলে সেফ গার্ড কি নেবেন? সেফ গার্ড হচ্ছে, সেফ গার্ড গুলো মনে রাখতে হবে। আপনার ইন্টারেস্ট যদি থেকে থাকে ফেলে দেন, আর বউ তো আর ছাড়তে পারবেন না, তখন আপনি ডিসপোজ কেমনে করবেন? ওই কোম্পানিতে যদি আপনার 5%-এর বেশি শেয়ার ক্যাপিটাল থাকে তাহলে এটা ব্রিং ইট ডাউন টু 5%, বিলো 5%। যে ইন্ডিভিজুয়ালের ইন্টারেস্ট আছে সেই ইন্ডিভিজুয়ালের টিম থেকে সরাই দিয়ে দেখেন কাজ হয় নাকি, টিম মেম্বার এবং ক্লায়েন্টের অডিট কমিটিকে আপনি জানাই আসেন যে এই ঘটনা আমার এখানে এটা আছে। এঙ্গেজমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল এবং এগুলো আপনার মেনটেন করতে হবে। ক্লোজ বিজনেস রিলেশনশিপ, যেমন আপনি মানে আর্মস রিলেটেড আর্মস লেন্থ ট্রানজাকশন করেন না, সো তখন ওই যদি আর্মস লেন্থ ট্রানজাকশন করেন তাহলে কোনো প্রবলেম নেই। যদি আর্মস লেন্থ না করেন দেন দের ইজ এ প্রবলেম।
তখন আপনার সেফ গার্ড নিতে হবে। এগেইন কি সেফ গার্ড? কনসালটেশন করতে হবে, ক্লায়েন্টের কোয়ালিটি কন্ট্রোল জানাতে হবে, এঙ্গেজমেন্ট কোয়ালিটি কন্ট্রোল ইউজ করতে হবে, এবং ওই অ্যাক্টিভিটি বন্ধ করতে হবে। ডুয়েল এমপ্লয়মেন্ট, আপনি ওখানেও চাকরি করেন এখানেও চাকরি করেন, নোট আরাম, স্ট্রেট আরাম। স্টাফ ট্রান্সফার, ক্লায়েন্ট থেকে যখন আপনি ফার্ম থেকে ক্লায়েন্টে যাবেন, তখন আপনি এমন কোনো বেনিফিট দিতে পারবেন না যেটা ফার্মে না থাকালীন সময়ই মানে এগ্রি এগ্রি করছিলেন। অর্থাৎ যদি আপনার এমপ্লয়মেন্ট, আপনি যাবেন যেদিন ফার্ম ছেড়ে চলে যাবেন সেদিন আপনি যখন চাকরি নিয়েছেন তখনই এটা এগ্রি করছেন, ওইটা হইলে ঠিক আছে। কিন্তু আপনি এখন দেখতেছেন যে আপনি অন্য ক্লায়েন্টে যাবেন, সেই ক্লায়েন্টে যাওয়ার আগে আপনি হঠাৎ করে তারা 1 লাখ টাকা দিয়ে দিলেন, নট অ্যালাউড। তোমার আপনি যদি বলছেন না, যখন কিন্তু আমার ফার্ম থেকে যাবা তোমার একটা পিএফজিএফ এর কিছু একটা টাকা আমি তোমার একটা কিছু টাকা দেবো, দ্যাটস ওকে। স্টাফ ট্রান্সফার, এইটা হলো ইস্যু। এবং কোয়ালিটি কন্ট্রোল প্রসেস থাকতে পারে। ফ্যামিলি আর পার্সোনাল রিলেশনশিপ, যখন আপনার ওয়াইফ বা ডিপেন্ডেন্ট অথবা অ্যাসুরেন্স টিম মেম্বারের কেউ ডাইরেক্টর অফ ইয়োর ক্লায়েন্ট, হ্যাঁ, যে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স করতে পারবে, যেমন সিএফও, এমডি, ঠিক আছে, নর্মাল নিচের দিকের এমপ্লয়ি প্রবলেম, ম্যানেজমেন্ট লেভেল বা বোর্ড লেভেলে আছে, তখন ওই ইন্ডিভিজুয়ালকে হয় যে ইন্ডিভিজুয়ালের সাথে সম্পর্ক সেই ইন্ডিভিজুয়ালের টিম থেকে শোনান। আমি পার্টনার, আমার সাথে রিলেশনশিপ, সরাই ফেলাম, অন্য পার্টনার নিয়ে আসেন, নো প্রবলেম ইউজুয়ালি। গিফটস অ্যান্ড হসপিটালিটি, গিফটস অ্যান্ড হসপিটালিটি, আপনি মনে করেন খুব ট্রিভিয়াল গিফট, রমজানে খেজুর পাঠাইলেন, আই গেস ইটস ওকে। আপনি যেমন গাড়ি বা আমি যেমন আমার আমার নিজের এক্সপিরিয়েন্সে, আমি যখন একটা বড় কোম্পানি অডিট করতেছিলাম, আমাদের ফার্মে একটা ফ্রিজ কেনা দরকার ছিল। ফ্রিজ না ওভেন আমার মনে নেই, ফ্রিজ মনে হয়। তো ওইটা কেনার সময় আমাদের ক্লায়েন্ট বলছে যে ওনারা বলেন যে ফ্রিজ কোনো ব্যাপার না, আমরা দিয়ে দিই। তো আমি বলছি না, এরকম কিছু লাগবে না, ওনাদের ফ্রিজের দাম কত আমি অনলাইনে দেখে কিনবো। কিন্তু ওনারা নন স্টপ প্রেশার দেওয়া শুরু করছিল আমার লোককে, যে না না না, এটা অডিট রিপোর্ট উনি যাই দিক, ওনার মনে করেন ফ্রিজটা আমি দিতেই চাই, যেহেতু আমি জানতে পারছি স্টুডেন্ট জানতো যে আমরা একটা ফ্রিজ কিনবো, সেই ক্লায়েন্টকে বলছে যে আপনারা ফ্রিজ বিক্রি করেন, আমাদের ফার্মের জন্য কিনবো বলে, অবশ্যই অবশ্যই, এটা ফ্রিজ কোনো ব্যাপারই না, বড় একটা কোম্পানি। তো তখন কি করলাম, আমরা অডিট শেষ করা পর্যন্ত কোনো ফ্রিজ নেইও নাই তার কাছ থেকে। পরবর্তীতে বাইরের থেকে গিয়ে থার্ড পার্টি ফ্রিজ কিনছি, মানে কিন্তু ফ্রিজটা চাইলে কোনো ব্যাপার ছিল না, অডিট যেন পরে যেন সে না ভাবে। কারণ কি, আপনি তার কাছ থেকে নিলে সে কিন্তু ভাববে যে একটা বেনিফিট আমি দিছি, তো কোনো আর্গুমেন্ট করতে গেলে আমার এখানে কিসে হবে, আহ, সুবিধা হবে যে সাতকার আমার উপর বলতে পারবে না তো। সো এটা আমরা করিনি। লোনস এন্ড গ্যারান্টি, ক্লায়েন্ট লোন নিছে, আপনি গিয়ে বলেন যে আমি গ্যারান্টর, হবে না, নট অ্যালাউড। ওভার ডিউ ফি, ইউজুয়ালি, কারণ কি ওভার ডিউ ফি বলতে কি বোঝায়, বেসিক্যালি মিনস ইউ আর গিভিং লোন টু দ্য ক্লায়েন্ট, বেশি বাড়তে দিয়ে, কোনো না এত টাকা হইলে ছেড়ে দিবে, এত টাকা ওভার ডিউ হয়ে না, বাড়তে দিয়ে যাবে। তারপর হচ্ছে কন্টিনজেন্ট ফি, যে আমি অডিট ফি ক্লিন দিলে এত টাকা, কোয়ালিফাইড স্লাইড দিলে চলে এত টাকা, গেছে, নট অ্যালাউড। বলেন স্লাইড চলে গেছে স্যার, এটার স্লাইডটা কি দেখা যাচ্ছে না। সমস্যা, হঠাৎ হঠাৎ স্লাইড চলবে, এই ব্যাপারটা কি বলেন দেখি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, জি দেখা স্যার। যাচ্ছে এখন। জি স্যার, দেখা যাচ্ছে। কন্টিনজেন্ট ফি করা যাবে না, হাই পার্সেন্টেজ অফ ফিস। এখন আপনার কোড অফ কন্ডাক্ট থেকে পাবলিক ইন্টারেস্ট কোনো ক্লায়েন্টের কাছ থেকে আপনার 15% বেশি, আপনার টোটাল ফি 15% বেশি আছে, ফার্ম ওই কোম্পানির, যে কোম্পানির ক্লায়েন্টের অডিট কমিটিকে জানাবে যে আমি তোমার কাছে প্রচুর টাকা পয়সা পাইছি, এবং তার নিজের কোয়ালিটি কন্ট্রোল রিভিউ ক্যারি আউট করবে, 5% ফি পেলে। লো বলেন, বাংলাদেশে তো ইউজুয়ালি আগের বছর হচ্ছে ফি কোড করা অ্যালাউড না, বাট ইন্টারন্যাশনালি লো বলি, আপনি যখন সিগনিফিকেন্টলি লো ফি কম দিয়ে কাজ নেওয়ার চেষ্টা করবেন, নো প্রবলেম, অ্যাজ লং এজ ইউ ক্যান প্রুভ যে আপনি অ্যাপ্রোপ্রিয়েট স্টাফ আছে, ডকুমেন্ট করবেন অ্যাপ্রোপ্রিয়েট স্টাফ আছে, টাইম খরচ করছে, এবং কমপ্লাই উইথ অল দ্য অ্যাপ্লিকেবল অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড গাইডলাইন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল প্রসিডিউর। আপনি হাওয়ায় বলতে পারবেন না যে আমি সব করছি কম ফি দিয়ে, নো, আপনার ডকুমেন্ট করতে হবে। সেলফ রিভিউ থ্রেড, সেলফ রিভিউ থ্রেডটা কি? সেলফ রিভিউ থ্রেড হচ্ছে আপনার কাজ, আপনি নিজেই, আপনি এই পরীক্ষার্থী, আপনি মানে এক্সামিনার, এইটা লেগে এরকম যে আপনি অপারেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম আপনি ডিজাইন করছেন, এটা মধ্যে কোনো ভুল আপনি করবেন না, সো এখানে আপনার একটা থ্রেড আছে। অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সিয়াল রেকর্ড, এটা আপনি বানাইছেন, এখানে আপনি ভুল করবেন না। ভ্যালুয়েশন সার্ভিস, ইন্টারনাল অডিট, ট্যাক্স, এবং আইটি ফাইটি। এখন সেলফ রিভিউ থ্রেড ইজ ইন্টারেস্টিং। যেমন মনে করেন আপনি যদি, আপনারা আমাদের বলেন যে আপনি যদি অ্যাকাউন্টিং এবং
রেকর্ড অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স স্টেটমেন্ট কি আপনি বানাতে পারবেন কি পারবেন না জি ক্লায়েন্টের? স্যার, পারবো স্যার। জি স্যার পারবো। হ্যাঁ, পারবো। ভেরি গুড। কখন পারবেন না? স্যার যখন আমি অডিটর থাকবো না। স্যার আপনি আমি না অডিটর না, হলেও পারবো স্যার, কোনো অসুবিধা নেই। কোন ক্ষেত্রে অ্যালাউড না? স্যার আমি আমার এক স্টুডেন্টকে দিয়ে আমি বানাইলাম, ওই যে অ্যাকাউন্টস বানাইলাম। আমি আমার অন্য আরেক গ্রুপের স্টুডেন্টদেরকে দিয়ে অডিট করাইলাম, দুই। এইটা অ্যালাউড, শুধুমাত্র অ্যালাউড না কোন ক্ষেত্রে? লিস্টেড কোম্পানির স্যার ক্ষেত্রে অ্যালাউড লিস্টেড না। কোম্পানির ক্ষেত্রে অ্যালাউড না স্যার। এইটাই জিজ্ঞেস করতেছে। ভ্যালুয়েশন সার্ভিস পারবেন, লিস্টেড কোম্পানির কাছে অ্যালাউড না। আর ইমমেটেরিয়াল হলে সেকেন্ড পার্টনার রিভিউ, তারপরে ক্লায়েন্টের সাথে কনফার্ম করবেন, নো প্রবলেম। ট্যাক্স রিটার্ন প্রিপারেশন অ্যালাউড, নো প্রবলেম। ট্যাক্স ক্যালকুলেশন ফর দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এগেইন অ্যালাউড। ট্যাক্স প্ল্যানিং ইজ অ্যালাউড। ট্যাক্স ডিসপিউটের সময় আপনি মনে করেন যে ডিপেন্ড করবে যে ফার্ম ওই সার্ভিসটাই দিচ্ছে কিনা, সাবজেক্ট অফ ডিসপিউট। ইজ এ বিট ট্রিকি কোয়েশ্চেন। যে ম্যাটারটা নিয়ে ডিসপিউট হচ্ছে, ফার্ম কি ওই কাগজগুলো গুছিয়ে দেওয়ার দায়িত্বে ছিল কিনা, এবং এটার মধ্যে সেফগার্ড কি থাকতে পারে? অবভিয়াসলি সেপারেট পার্টনার, সেপারেট গ্রুপ, তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইস নিতে পারেন ট্যাক্স ওয়ার্কের উপরে, এবং রিভিউ করে যেতে পারেন ট্যাক্স কম্পিটিশন বা অ্যান ইন্ডিপেন্ডেন্ট পার্টনার বাট নট এ মেম্বার অফ অ্যাসুরেন্স টিম। এটা করতে পারে। ইন্টারনাল অডিট সার্ভিস দিতে পারবেন? জি স্যার পারবো। হুম, জি স্যার, কিন্তু স্যার আমি আবার ওদের পলিসি মেকিং এ যেতে পারবো না, ওটা ম্যানেজমেন্ট থ্রেট হয়ে যায়। আমি ওখানে পলিসি বানাইতে পারবো না, বাট আমার ভেরি ছেলেরা। গুড। ইন্টারনাল অডিট সার্ভিসে আপনি হেড না, ইন্টারনাল অডিট সার্ভিস করতে পারবেন, লিস্টেড কোম্পানির ক্ষেত্রে পারবেন না। বাট আপনি যদি নন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে পলিসি বানাতে পারবেন এবং বলতে পারবেন না কোন কোন আপনার 10টা কন্ট্রোল ইমপ্লিমেন্ট করতে হবে, আপনি বলতে পারবেন না যে এই 10টা ইমপ্লিমেন্ট করো আর ওই 5টা করো। এই ডিসিশন আপনার না, আপনি নিজে জি চেক ফেক করেন, দ্যাটস অ্যালাউড। ঠিক আছে, যদি মনে করেন চেক ফেক করে যেটা অ্যালাউড হয়, সেক্ষেত্রে কিছু সেফগার্ড হবে। কি সেফগার্ড? যেমন ক্লায়েন্টের একজন সিনিয়র লোক দায়িত্বে থাকবে, যেমন মনে করেন ক্লায়েন্টের ম্যানেজার রিভিউ থাকবে, প্লাস ক্লায়েন্টের ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করবে কোন কোন কন্ট্রোল নিবে বা নিবে না। আপনি আপনি করতে পারবেন, বা আমরা অডিট ফার্ম থেকে ইনস্ট্রাকশন দিতে পারবে না। কর্পোরেট ফাইন্যান্স সার্ভিস ইউজুয়ালি নট অ্যালাউড। আমার মনে আছে একটা কথা বলি। তখন কিছু বছর আগের কথা, তখন এক লোক খুব কিসে করে, হোয়াট ডু ইউ কল ইট, একটা ক্লায়েন্ট করতে, একটা ক্লায়েন্ট করতে করতে একদিন দেখলাম গর্বের মাথায় আমার বলেই বসলো যে আমি তো ওই কোম্পানির বুক বিল্ডিং ফেয়ারে, বুক বিল্ডিং হয় না শেয়ার মার্কেটে? জি স্যার, আন্ডার রাইটিং এর সময় হয় স্যার। হ্যাঁ, সে বলতেছে আমি তো গিয়ে কোম্পানির উঠাই দিয়েছি। আমি তো গিয়ে আমার পাগল বলে কি করছোস করছোস, আবার বলতেছে এর বুঝেন বড় ফার্মের একজন পাগল কি করবে বঙ্গদেশ। আমি তো করে তো সবাই, মানে আবার বলতেছে সে তো মানুষ খেয়ালও করে না। ইটস নট অ্যাবসলিউটলি নট অ্যালাউড। এগেইন আইটি সার্ভিসেস এর ক্ষেত্রে সাধারণত আপনি আইটি সার্ভিস অ্যালাউ করবেন না, যেটা সিগনিফিকেন্ট পার্ট হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে। আপনার নন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে সেফগার্ড নিতে পারেন, যেমন ক্লায়েন্ট রেসপন্সিবিলিটি কাগজে কলমে লিখে নেবে যে ওর দায়িত্ব ডিজাইন করা এবং মনিটর করা ইন্টারনাল কন্ট্রোল, এবং ওদের সিনিয়র ম্যানেজমেন্ট ডিসিশন নেয় কি আইডি সিস্টেম নিবে আর নিবে। লিটিগেশন সাপোর্ট সার্ভিস নন লিস্টেড এন্টিটির ক্ষেত্রে পারবেন, যেখানে আমাদের এস্টিমেশনস আর সাবজেক্টিভ এস্টিমেট দ্যাট ডু নট ইনভলভ সাবজেক্টিভ এস্টিমেশনস আর নট প্রহিবিটেড। ফ্যামিলিয়ারিটি সেট করতে থেকে আসে, ফ্যামিলিতে তো বুঝেনি, ফ্যামিলি ক্লোজ ফ্যামিলি মেম্বার থাকে, বাপ মা ভাই বোন চাচা চাচি, মানে ইত্যাদি, ছেলে মেয়ে। লং বহু বছর যাবত ক্লায়েন্টে কাজ করি। ক্লায়েন্টের রিক্রুটমেন্ট আপনার থ্রুতে হয়, এবং আপনি ক্লায়েন্টে কাজও করেন। মানে আপনি আধা বেলা করে কাজ করেন। আর ইন্টিমিডেশন থ্রেট কোথেকে হয় বলেন? ইন্টিমিডেশন থ্রেট মানে আপনি 2 বছর ক্লিন অপিনিয়ন দিচ্ছেন, এখন আপনি অ্যাডভার্স দিতে গেছেন, ফেসে গেছেন, ক্লায়েন্ট অ্যাডভার্স নিবে না, ক্লায়েন্ট আপনাকে থ্রেট দেওয়া শুরু করছে, আপনার বলছে আমি অ্যাডভার্স নিব না, অ্যাডভার্স ছাড়া কিছু দিব না, ক্লায়েন্ট বলছে আমি আগের বছর তাহলে ফাঁস করে দিব। এই ইন্টিমিডেশন। এবং ইন্টিমিডেশন থ্রেট গুলো কিন্তু এক ধরনের সেলফ ইন্টারেস্ট থ্রেট, কারণ আপনি ভয় পেয়েছেন কেন? আপনার একটা ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য। ইন্টারেস্টটা কি? আপনার ইন্টারেস্ট হচ্ছে গত 2 বছর যে আপনি ভোগীচুকি অডিট করছেন, এটা প্রোটেক্ট করার জন্য আপনার ভয় পেয়ে যাচ্ছে। না তো ইন্টিমিডেট করতো না, ও তো বলতেছে না রাস্তার কুকুরে আমি ধুইরে মানে বনে পাঠাই দিই, কারণ ওইখানে আপনার ইন্টারেস্ট, আপনার একটা ইন্টারেস্ট হ্যাম্পার হবে বুঝে আপনি ভয় পাচ্ছেন ইন্টারেস্টটা প্রোটেক্ট করার জন্য। হেন্স ইটস কল্ড ইন্টিমিডেশন থ্রেট। ঠিক আছে, লিটিগেশন এগেন মামলা মোকদ্দমা বলছে যে আপনি আমার অ্যাডভান্স দেন, আমি আপনার মামলা করি। ঠিক আছে, যেমন আপনার মনে করেন
assurance staff member যে move to employment with client and family and personal relationship থাকবে। ইন্টিমিডেশন থ্রেট থাকলে আপনি কি করবেন, যে ম্যাটেরিয়ালিটি অফ দ্য লিটিগেশন, লিটিগেশন কত বড় জাতের লিটিগেশন দেবে, কি জাতের অডিট ছিল, রিভিউ ছিল, কি ছিল, এবং লিটিগেশন কোন অতীতের কোন অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের সাথে জড়িত কিনা, সেফ গার্ড কি নিতে পারেন। ইউজুয়ালি অডিট কমিটির আপনি ডিসকাস করে দেখেন, আপনার সিএফও আমাদের বকাঝকা করে, এইসব করে, আমি অডিট এখানে দিতে পারছি না। এই যে যার সত্যি যার জন্য বা যেই পার্টনারের জন্য এটা হচ্ছে, তার অ্যাসুরেন্স থেকে সরাই দেওয়া এবং অন্যান্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্টকে ইনভলভ করা, যে আপনাদের কাজটা রিভিউ করতে হবে, যে আপনি অ্যাডভার্স রিপোর্ট দিচ্ছেন জাস্টিফাইড। অ্যাডভোকেসি থ্রেড করতে গেছে, অ্যাডভোকেসি থ্রেড আসে আপনি যখন ক্লায়েন্টের লিগাল সার্ভিস দিবেন, অথবা ক্লায়েন্টের লিগাল সার্ভিস দিবেন, ক্লায়েন্টের জন্য যুদ্ধে ঝাঁপাই পড়বেন, ক্লায়েন্টের বলা শুরু করলাম কন্টিনজেন্ট ফি, তুমি আমার কেস জিতে যাও, আমি তোমার এত টাকা দিব, এটাও করতে পারবে না। কর্পোরেট ফাইন্যান্স, ক্লায়েন্ট বসে শেয়ার উঠে, শেয়ারে দিতে আমার শেয়ার সব বিক্রি হয়ে এই দামে, আমি তোমার এত টাকা দিব। সাধারণত অ্যাডভোকেসি থ্রেডের যে জিনিসগুলো, সেগুলো লিগাল সার্ভিস এবং কন্টিনজেন্ট, বিশেষ করে কন্টিনজেন্ট ফি এবং কর্পোরেট ফাইন্যান্স, মোস্ট অফ দ্য কেসেস হারাম। লিগাল স্যার সার্ভিসেস আপনি দিতে পারবেন যখন solicitor formally nominated to represent the audited entity in a resolution of a dispute which is material to the FS, তো এটা করতে পারবে না। স্যার হ্যাঁ স্যার বলেন। স্যার অনেকক্ষণ ধরে স্যার পুরো আপনার অডিওর উপর দিয়ে ক্লাস করতেছি, এখন একটু স্যার স্ক্রিন শেয়ার করবেন? এখন তো যেহেতু আপনারা বলতেছেন বলেন না বুঝতে কেন? আচ্ছা, পারতেছি। আমি আজকে বুঝতেছি না আজকে কেন এটা হইতেছে, এটা কি আমার কেন না স্যার, হইতেছে সব আমি জায়গায় তো স্যার ধরেন স্লাইড দেখা লাগে না, কথা শুনলে বুঝতে পারতেছি, হঠাৎ করে স্যার আবার বলা শুরু করলেন ইংরেজিতে, ইয়া ওই যে লিটিগেশনের জায়গাগুলো, তাই স্যার আবার প্রবলেম হয়ে গেছে। আপনি তো বলে যাচ্ছেন তো, তাই আর ইন্টারাপ্ট করতে যাচ্ছিলাম। না না, এখন দেখতে পাচ্ছেন না? এখন দেখা যায় না? জি ইয়েস স্যার, স্যার, ইয়েস দেখা স্যার যাচ্ছে। এখন দেখা যায়। স্যার হ্যাঁ, স্যার ইন্টিমিডেশন থ্রেটের স্যার একটা এক্সাম্পল দিয়ে কি একটু কাইন্ডলি বোঝানোর সুযোগ আছে? ওই যে ওই যে আপনার ইন্টিমিডেশন থ্রেড আপনার বললাম না, যে আপনি না মনে করেন, জি বলেন। না স্যার, যেমন হচ্ছে মানে ভুগি অডিট করলাম স্যার লাস্টের 2 বছর, মানে ভুগি যদি আমি না করি এখন, হুম মানে এর বাইরে, মানে আমি ক্লিয়ারলি করছি, বাট এর হুম এর বাইরে কিভাবে কোনো কি সুযোগ আছে সেই ইন্টিমিডেশন থ্রেটের, বা কোন ইন্টিমিডেশন একটা থ্রেড, জিনিস গ্যাপ রয়ে গেছে আমাদের? শোনেন, ইন্টিমিডেশন থ্রেটের এগুলো কিন্তু সোর্স, এগুলো থেকে হবেই হবে তা না, কিন্তু হইতে পারে এইসব জায়গা থেকে। মানে আপনার মনে করেন আপনি বহু বছর যাবত ক্লায়েন্টে থাকেন, আসলে আপনার ফার্ম পারফেক্ট না, ক্লায়েন্টও পারফেক্ট না, সেও জানে আপনার প্রবলেম আছে, আপনিও জানেন তার প্রবলেম আছে, কারণ আপনি 2 বছর মনে করেন ভবিষ্যৎ অডিট করেন, তাহলে ক্লায়েন্ট যদি আপনার ভয় দেখানোর কিছু না পায়, তাহলে ইন্টিমিডেশন থ্রেট ওই জায়গায় নাই, সে করবে না। সে ইন্টিমিডিয়েট আপনার ভয় দেখাবে কখন? যখন সে আপনার বিরুদ্ধে একটা মামলা আনতে পারে, যে বলবে আমি তোমার জন্য, তুমি আমার গত বছর ক্লিন রিপোর্ট দিচ্ছে কেন, তুমি ম্যানেজমেন্ট রিপোর্টও লেখো না, আমার এখানে প্রবলেম আছে, তুমি হঠাৎ করে অ্যাডভার্স রিপোর্টে গেলে কেন? এখন তো অডিটর ভয় পেয়েছে, কেন ভয় পেয়েছে? কারণ তার মধ্যে বুঝেই দিতেছে কোনো কারণ ছাড়া সে গত 2 বছর ক্লিন রিপোর্ট দিচ্ছে প্রাইমারিলি। মানে এমন যদি হয়তো মনে করেন লং স্ট্যান্ডিং, আমাদের আমাদের বড় বড় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এরকম হয় নাই, হয়েছে কিনা বলেন দেখি? কেউ হয়েছে কোনো স্যার, কথা বলবেন? হয়েছে বাংলাদেশে স্যার। দেখুন সব ব্যাংক ক্লিন রিপোর্ট পাইছে, জি এখন স্যার। কয়েকদিন পর দেখা যায় ব্যাংক টাকাই দিতে পারে না, 2,000 টাকা 3,000 টাকা, আছে কি নাই সেটা বলেন। জি স্যার। হয়েছে স্যার। কিন্তু এদের অডিট রিপোর্ট গিয়ে দেখেন ক্লিন। জি স্যার। এবার বুঝতে পারছেন ইন্ডিপেন্ডেন্স কোথেকে আসতে পারে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, এই অ্যাডভোকেসি থ্রেটের সাথে কি সেলফ ইন্টারেস্ট থ্রেট জড়িত থাকে না? ইন্টিগ্রেশন থ্রেডের ক্ষেত্রে মাঝে মাঝেই থাকে, আর অ্যাডভোকেসি থ্রেডের ক্ষেত্রে সেলফ ইন্টারেস্টেড কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ভাবে দূরপাল্লায় হইলেও জড়িত থাকে। এখন হচ্ছে আপনার অ্যাডভোকেসি থ্রেডের ক্ষেত্রে এথিক্যাল স্ট্যান্ডার্ড স্টেট মানা করে যে আপনার ফাইন্যান্সিয়াল ম্যাটেরিয়াল একটা নাম্বার নিয়ে আপনি যদি সলিসিটরের মতো বা লয়ারের মতো অ্যাক্ট করা শুরু করে দেন, দ্যাট ইজ নট অ্যালাউড। এবং যখন কোনো রেয়ার ভাবে আপনার অ্যালাউ করাও হয়, তখন আপনার ডিফারেন্ট লোক রাখতে হবে, এবং অডিট কমিটির অবশ্যই জানাতে হবে ক্লায়েন্ট কমিটি, যে দেখো এই সমস্যা, আমি এখন সলিসিটর, আমি ক্লায়েন্টের লয়ার হিসেবে act করছি, এবং আলটিমেট অপশন হচ্ছে উইথড্র করা। কন্টিনজেন্ট ফি, এটা তো ডেফিনেটলি নট অ্যালাউড, যে আমি মামলা জিতলে তোমার টাকা দিব, ক্লিন অপিনিয়ন দিলে তো টাকা দিব, ইটস ডেফিনেটলি নট অ্যালাউড। আরেকটা হচ্ছে এটা লিগাল সার্ভিস গেল, আর কিসে গেল, কন্টিনজেন্ট ফি গেল। আর কর্পোরেট ফাইন্যান্স, আপনি ক্লায়েন্টে আপনি কিছু অডিট করতে, আপনি শেয়ার বিক্রিতে নেমে গেলেন, এটা হইলো কোনো? খুব ভালো ক্লায়েন্ট, সবাই কিনেন শেয়ার, আমি অডিট করছি, সব কাগজ দিয়ে কিনছি, ভালো, ইজ দ্যাট অ্যালাউড? হ্যালো?
হ্যালো, নো স্যার। স্লাইড দেখা যায় না? স্লাইডও দেখা যায় না। স্যার দেখা যাচ্ছে এখন? আচ্ছা, লাইট তারপর হচ্ছে বিসেকে এর একটা গাইডলাইনের কর্পোরেট গভর্নেন্স কোড, খুব বিখ্যাত। এখানে আপনার বলতে হবে লিস্টেড কোম্পানিতে কি কি অ্যালাউড: ভ্যালুয়েশন, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন সিস্টেম ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন, বুক কিপিং, অ্যাকাউন্ট প্রিপারেশন, ব্রোকার ডিলার সার্ভিস, অ্যাকচুয়ারিয়াল সার্ভিস, ইন্টারনাল অডিট সার্ভিস। আর ওই অডিট কমিটি যদি অন্য কোনো সার্ভিস ডিটারমাইন করে তাহলে সেগুলো এটা আপনি করতে পারবেন। আর এখানে লিস্টেড কোম্পানির ক্ষেত্রে ক্লোজ ফ্যামিলি কি আর ইমিডিয়েট ফ্যামিলি কি এটার মধ্যে কোনো ফারাক নেই। বিসেকের কথা হচ্ছে ফ্যামিলি নিয়ে। ক্লোজ এবং ইমিডিয়েট বলতে একটা ফ্যামিলি ওরা বলছে, যেখানে মধ্যে প্রাইমারলি জামাই বউ বা ছেলে মেয়ে, বাপ মা, ভাই বোন, শালা শালি, দেবর দেবর, এরা সব থাকবে, সব ফ্যামিলি মেম্বার। সো বিসেক যখন বলে ফ্যামিলি, বিসেক পুরোটাই বোঝায় ফ্যামিলি। বিসেকের মধ্যে আবার ইমিডিয়েট বা ক্লোজ ফ্যামিলি বলতে কিছু নাই। আপনি এখন মনে করেন কয়েকটা জিনিস আছে আপনার জেনারেল সেফগার্ড মেজরিটি ক্ষেত্রে, যেমন আপনার ওয়ার্ক এনভায়রনমেন্টের ক্ষেত্রে। ওয়ার্ক এনভায়রনমেন্টের ক্ষেত্রে আপনার জেনারেল সেফগার্ড নেবেন। আরেকটা আরেকটা লেগে সেফগার্ড ক্রিয়েটেড বাই দ্য প্রফেশন। প্রফেশন কি বলে, যেমন আপনার এডুকেশন দিল, ট্রেনিং দিল, সিপিডি করালো, কর্পোরেট গভর্নেন্স রেগুলেশন উপর ট্রেনিং দাঁড়ালো, প্রফেশনাল স্ট্যান্ডার্ড সেট করে দিল, আইওপিসিপি, এবং মনিটরিং এবং ডিসিপ্লিনারি প্রসিডিওর রাখলো। আর জেনারেল সেফগার্ড কি, যেমন আপনার ওভারসাইট, জেনারেল, এটা আইনে লেখা নাই, কিন্তু আপনার মনে করেন আপনার ওয়ার্ক এনভায়রনমেন্ট আছে, যেমন অর্গানাইজেশন সিস্টেম এবং কর্পোরেট গভর্নেন্স একটা স্ট্রাকচার আছে, স্ট্রং ইন্টারনাল কন্ট্রোল আছে, তো উইদিন দ্য ফার্ম ডিসিপ্লিনারি প্রসেস আছে, যেখানে লিডারশিপ স্ট্রেস করে যে এথিক্যাল বিহেভিয়ার আমরা চাই, পলিসি এবং প্রসিডিওর আছে, এবং টাইমলি কমিউনিকেশন অফ এমপ্লয়িং অর্গানাইজেশন পলিসি এন্ড প্রসিডিওর টু অল এমপ্লয়িজ। এমপ্লয়িরা জয়েন করলে আপনি তখনই জানিয়ে দেবেন যে তুমি 2 নম্বরই বাটপারি করলে এই অনুযায়ী বিচার হবে, এবং অন্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলা। এখন মনে করেন জেনারেল সেফগার্ড গুলো আপনি কেমনে কিছু করতে পারেন, যেমন জেনারেল সেফগার্ড এগেন্স্ট থ্রেট হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম ইন প্লেস এট এনগেজমেন্ট ফার্ম অর দ্য প্রফেশনাল লেভেল। ফার্মে 4টা থাকবে, আর লাস্টে একটা ট্রেনিং। ফার্মে কি কি থাকবে: অডিট এবং নন অডিট স্টাফের সেগ্রিগেশন অফ ডিউটিস থাকবে, পার্টনার এবং স্টাফ রোটেট করবে, মনিটরিং এন্ড এভিডেন্সিং ফার্মের ওন সিস্টেম, এবং ইভ্যালুয়েটিং দ্য ইন্টিগ্রিটি অফ দ্য পোটেনশিয়াল নিউ ক্লায়েন্ট। যারা তারা ক্লায়েন্ট, আমরা অবশ্যই এতগুলো লেখা কাগজে কোনো না, আমরা তো মেজরিটি ক্ষেত্রে যা পাই তাই খাই, তাই নেই, তাই চলতেছে। এইটা হলো জেনারেল সেফগার্ড। স্লাইড আপনার চলে মনে গেছে করেন স্যার। আসছে স্যার স্লাইড চলে গেছে। এটা একটা ইস্যু করছে, কেন করছে এটা দেখতে হবে। এখন আসছে। আর কন্ট্রোল এনভায়রনমেন্ট, একটা ফার্মে কন্ট্রোল এনভায়রনমেন্ট বলতে একটা ব্যাপার আছে, আরেকটা হচ্ছে হইলো গিয়ে আপনার ফার্মে ট্রেনিং এর ব্যাপার আছে। হ্যাঁ, ট্রেনিং এর ব্যাপার আছে। তো ফার্মে আপনার স্টাফের ট্রেনিং, ডেভেলপমেন্ট, পারফরমেন্স, এগুলো অ্যাসেসরি। কনফিডেন্সিয়ালিটি, কোন কনফিডেন্সিয়ালি ক্ষেত্রে 2-3 রকমের জিনিস আছে। একটা হচ্ছে ম্যান্ডেটরি, আপনি জানছেন জানাইতে হবে। একটা হচ্ছে ভলান্টারি, জানানোর উপর, আপনি জানতে চাইলে জানাবেন, না জানতে চাইলে না জানাবেন। যেমন মানি লন্ডারিং জানলে আপনি ডিসকাস করতেই হবে। কোর্টের অর্ডার পাইছেন, ড্রাগ ট্রাফিকিং, টেররিজম এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লেজিসলেশন দ্বারা রিকোয়ার্ড কোনো কিছু হলে এটা আপনাকে জানাতে হবে। ভলান্টারি ডিসক্লোজারের ক্ষেত্রে কি হবে, এবং ক্লায়েন্ট কনসার্ন নিচ্ছে, ঠিক আছে ভাই তুমি যদি জানতে চাও অডিট রিপোর্টের ক্ষেত্রে জানো, অথবা পাবলিক ইন্টারেস্টে এটা করা উচিত, যে আমি এদের খাবার দাবার ভালো না, আজের বাজে জিনিসপত্র নেয়, সো আপনি মনে করেন বিশ্বাস করতে পারেন, অথবা আপনি নিজেরে কোর্টে ডিফেন্ড করতে গেছেন, তখন আপনার ভলান্টারি ডিসক্লোজ করতে পারেন। এখন হোয়াট ইজ দ্য ইমপ্রপার ইউজ অফ কনফিডেন্সিয়াল ইনফরমেশন? ইমপ্রপার ইউজ অফ কনফিডেন্সিয়াল ইনফরমেশন বলতে আমরা কি বুঝি? ইমপ্রপার ইউজ অফ কনফিডেন্সিয়াল ইনফরমেশন বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে, যেমন দেখেন, আমি টেলিকম সেক্টরে 2টা কোম্পানি নিয়ে কাজ করছি। হুম, একটা একটা আরেকটার কাছে টাকা পয়সা পায়। শুনতেছেন? জি স্যার। জি স্যার। এরা, হ্যাঁ, জি স্যার। এখন সবাই মনে করেন একজন একজনের হাতে টাকা পয়সা পায়, তো রিসিভেবল পেয়েবল দুইটারই অডিট করার সময় দেখতে পেলাম যে একজনের রিসিভেবল পেয়েবলের ঠিক ঠিকানা নেই। এখন আমি যে অন্য কোম্পানি অডিট করতে গিয়ে দেখছি যে এ বলতেছে ওর কাছ থেকে আমি 100 টাকা পাই, ওর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বলছে পে বলছে 60 টাকা, 40 টাকার ডিফারেন্স। বুঝতে পারছেন? রিকনসিলিয়েশন চাইলাম, রিকনসিলিয়েশন নাই। এখন আমি ওর অন্য যার যাই অ্যাকচুয়ালি মিথ্যা কথাটা পরে ধরা বলছে,
তারে আমি যতই বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি এটা কাগজপত্র দেন, হে রিকনসিলিয়েশন দেন, দেয় না দেন। এখন আমি তারা বলতেও পারতেছি না যে দেখেন আমি অন্য কোম্পানির অডিটর, আমি ওইটার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে আমি টের পাচ্ছি যে আপনি অ্যাকচুয়ালি পেয়েবল কমায় দেখাচ্ছেন, আপনার পেয়েবল আরো অনেক বেশি এবং আপনি কোনো রিকনসিলিয়েশন রাখেন না। তখন আপনি এখন এখন কিন্তু আবার এটা আপনি ছেড়েও দিতে পারবেন না, তখন আপনার কি করতে হবে? তখন আপনার এমন ভাবে একটা কাজ করতে হবে, এখানে একটা কনফ্লিক্টের মধ্যে পড়ে গেছেন, আপনি ডিসক্লোজও করতে পারছেন না কারণ কনফিডেন্সিয়াল, ওই ওই অন্য ফার্মেরটা আপনি কনফিডেন্সিয়ালি জানতে পারছেন। তখন আপনি এমন নর্মাল অডিট প্রসিডিউর প্রমাণ করতে হবে যে এই পেয়েবল অ্যামাউন্টটা নট অ্যাপ্রোপ্রিয়েট। সো এইখানে আপনি বলতে পারবেন যে আমি অন্য কোম্পানির অডিট থেকে জানছি যে আপনি আসলে আরো দেনা দেনা অনেক বেশি, আপনি কম কম দেখাচ্ছেন। নো, ইউ ক্যান ডু দ্যাট। You have to perform normal audit procedure, keep pursuing on that, so that eventually the truth comes out. You cannot just say আমি আগের অডিট করছি বহু কষ্ট হচ্ছে অন্য অডিট করি, এটা আপনি বলতে পারবেন না। বুঝাতে পারছি ভাই? জি স্যার। এনভায়রনমেন্টাল পলিউশন এগুলো তো ভলান্টারি ডিসক্লোজার, যে আপনার ট্যানারি কাজ করে ভলান্টারি ডিসক্লোজার, কিন্তু বলতে চান পাবলিক গুডের জন্য বলতে পারেন। তবে ভলান্টারি ডিসক্লোজার ক্ষেত্রে লিগাল অ্যাডভাইস নিতে হবে, কারণ লয়ার হঠাৎ করে বলে যায় যে লয়ার বুঝবে যে কোনটা আপনি ডিসকাস ভলান্টারিলি করতে পারবেন, কোনটা করতে উচিত হবে না। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যেমন মনে করেন তার যে কোনো সময় যে কোনো অ্যাডভাইস আপনি ক্লায়েন্টকে দিবেন, ইট হ্যাজ টু বি ইন দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য ক্লায়েন্ট। কিন্তু যখন ক্লায়েন্ট আর আপনার দুইটা ক্লায়েন্ট সেম লাইন অফ বিজনেস আছে, এমন ভাবে কাজ করতে হবে আপনার, যেমন মনে করেন যে এর এর কথা তার কাছে, তার কথা এর কাছে না যায়, ব্যবসার আইডিয়া না যায়, এই কেমন শর্টকাট মধ্যে না যায়, আপনি কি স্টেপ নেবেন? যেমন ফিজিক্যাল চাইনিজ ওয়াল, যে দুইটা অডিট টিম দুই ফ্লোরে বসে, এর একটা কেউ কারোর সাথে কথা বলে না, সেপারেট এঙ্গেজমেন্ট টিম রাখতে পারেন, সেপারেট পার্টনার রাখতে পারেন, এক যে ক্লায়েন্টের ইনফরমেশন দুইটা টিমের মধ্যে ট্রান্সফার না হইতে জানতে পারেন, সেকেন্ড পার্টনার রিভিউ করতে পারেন, এবং যখন এগুলো সব আটকে যাবে তখন আপনি অ্যাডভাইস নিতে পারেন। বুঝে গেল? জি স্যার। আচ্ছা, এখন আমরা একটা কোয়েশ্চেনে যাব এবং এই কোয়েশ্চেন করার পরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। নাও আপনারা আগামী সপ্তাহে আমাদের একটা ক্লাস আছে, এদিকে হবে না হবে না? আগামী সপ্তাহে স্যার হবে না, 3 তারিখ লাস্ট ক্লাস হবে এরকম তো হালিম কয় তারিখ? স্যার আমাদের 3 তারিখ পর্যন্ত লাস্ট ক্লাস হবে। 3 তারিখ পর্যন্ত স্যার, মানে 3 তারিখে সন্ধ্যার ক্লাসটাই 3 নিয়ে তারিখ আসছে আগামী 3 তারিখ। আচ্ছা, তাহলে কি আমি কি ওনাদের রিকোয়েস্ট করবো যে আমাদের যে কোনো একটা সময় একটা ক্লাস দিলে খুব উপকার হয়? তাহলে আমার হ্যাঁ কিন্তু স্যার। একটা ক্লাসই বাকি, এর পরে আমি লাস্ট ক্লাসটা ঈদের পরে একটা ক্লাসের জন্য ঝুলতে চাই না, আমি চাই যে এই ক্লাসটা নিয়ে নিতে। তো আমি আপনাদের কোনো টাইম প্রেফারেন্স আছে? যে আমি জানি না যে এই টাইমে করতে পারবো কিনা, আপনার দেখতে হবে যে আপনাদের কোনো টাইম প্রেফারেন্স আছে স্যাটারডেতে বা কোন সময়, যে আমি এটা ক্লাসটা নিয়ে নিলে আমার আর ঈদের পরে বসা লাগে না। স্যার নিতে পারেন, যদি স্যার আপনারা ম্যানেজ করতে পারেন আমাদের সমস্যা নেই। ফাইন, ঠিক আছে। স্যার 4 আমি 5 দেখি তারিখে নেওয়া যেতে পারে। 5 তারিখ, 4-5 বলতে আমি বুঝাচ্ছি আগামী শুক্রবারের ক্লাসটা তোদের হচ্ছে, শনিবার মোস্টলি ইনশাআল্লাহ। স্যার হ্যাঁ, 5 তারিখ বৃহস্পতিবার। 4-5 তারিখ 5 আমি তারিখ আমি ঠিক আছে। হ্যাঁ, অনেক মুভমেন্টে থাকবে। অনেকে যে বাড়ি যাবে না, এই যাবে সেই যাবে, এগুলো নিয়ে একটা ইস্যু হয়ে যাবে। আমি দেখি যদি আগে নেওয়া যায় তাহলে আগেই নেব, যদি আগে নেওয়া যায় তাহলে আমি আগেই নেব, আর যদি আগে নেওয়া নাই যায় সেই ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে যে বলবো যে 4-5 তারিখে আপনারা একটু চেষ্টা করেন যে আমার একটা ক্লাস ফেরত দাও। বিশেষ চেষ্টা করবো 5 তারিখ না নেওয়া, কারণ 5 তারিখ উইল বি টু লেট। 5 তারিখ উইল বি টু লেট। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে জি পাচ্ছি। স্যার। আচ্ছা, এই কোশ্চেনটা ½ টাইম কোশ্চেনটার আগে একটা দুইটা স্ক্রিনশট নেন, পরে ডিলিট করবেন। নিছেন? স্যার কোশ্চেনটা পুরোপুরি ক্লিয়ার না, স্ক্রিনটা একটু। এই পেজে দুইটা পেজ, এই একটা পেজ নিয়েছেন, জি স্যার নিয়েছি। স্যার আর এই পেজের একটা কিসে নেন। নিছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা,
আমরা যেটা চেষ্টা করব 25 মিনিট সময়, আমি জানি একটু বুলেট পয়েন্টে লেখেন, 25 মিনিটস টাইম। হ্যাঁ, এই কোশ্চেনটা আমরা চেষ্টা করবো আজকে একটু আলোচনা করে, না পারলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করবো, আপনারা মনে করে দিয়ে। আর 5:55 উইল টক, ইজ দ্যাট অলরাইট? 5:55 বুঝতে পারছেন? জি জি স্যার, স্যার। বুঝতে পেরে। ফাইন, ইউর টাইম স্টার্টস নাও। আচ্ছা, আমি একটু ব্রিফলি আলোচনা করি, আপনারা কথা শুনতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার, জি স্যার। কোশ্চেনটা কি, ব্যাকগ্রাউন্ড সিনারিওটা বলেন, নাকি সিনারিওটা কেউ পড়ছেন কিনা আমি শুনি। স্যার কোশ্চেনটা একটু শেয়ার করা যায় স্যার? আমি কথা বলতে বলতে একটু দেখতে পারতাম তাইলে। এতক্ষণ কই ছিলেন না আপনারা? স্যার আমি তো যে যখন থ্রেড নিয়ে কথা বলতেছিলাম, নামাজ 5টা বাজে শুনে নামাজে চলে গেছি, এসে দেখি আপনার সব ব্ল্যাঙ্ক, কেউ কথাবার্তা কিছু বলে না, চুপচাপ বসে আছি, অন্য একটা জিনিস পড়তেছিলাম। মানে স্যার, দিস ইজ মাই সাইড অফ স্টোরি। যাদের অন্যরকম স্টোরি আছে তারা এখানে বসে ছিল, লাভ হয় না। এখন দেখা যায় জি স্যার। ওকে। দিস ওয়াজ দ্য কোয়েশ্চেন, রাইট? তো আপনাদের কোয়েশ্চেনই পড়েন না, এটা এটা কি আজকে ক্লাসের কোয়েশ্চেন? তো কেউই কোনো কিছু কথা বলতেছেন না। আমি স্যার মনে করেন আই ফিল ভেরি আনকমফোর্টেবল ডিসকাসিং দিস থিং। স্যার কোশ্চেন করছি স্যার। তাহলে বলেন না কেন, কোয়েশ্চেন থেকে কি বলছেন, কি বুঝছেন বলেন। এখানে বলা হয়েছে আহমেদ অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তারা জেনারেল এক্সপ্রেসের অডিট করতেছে গত 3 বছর যাবত। তো জেনারেল এক্সপ্রেস লিমিটেড তাদের কেপিআই এর উপর একটা আলাদা ডিপার্টমেন্ট খুলছে, যেখান থেকে তারা রিপোর্ট দিবে এখন থেকে। তো সেটার সাথে আমাদের কোম্পানির কোনো অ্যাটাচমেন্ট নাই আপাতত। তো ওরা কেপিআই এর উপরে রিপোর্ট দেওয়ার জন্য চাচ্ছে এখানে এঙ্গেজ হওয়ার জন্য। তো এই জন্য আমাদের কোম্পানি একটা আলাদা ডিপার্টমেন্টও খুলছে, কিন্তু এখনো এঙ্গেজমেন্ট হয় নাই। স্যার এছাড়া বলা আছে যে নর্মাল যে অডিট 3 বছর যাবত করতেছে, এর আন্ডারে আমাদের কোম্পানি 9 মিলিয়ন টাকার একটা অডিট করছে, যেহেতু এটা ম্যাটেরিয়াল এবং জেনারেল এক্সপেন্সের অডিটের সাথে আচ্ছা আমি রিলেটেড বলি, ছিল। ওরা আপনি সিম্পল, জেনারেল ইন্স্যুরেন্স আমাজন কোম্পানির একটা ক্লায়েন্ট, সে অডিটর, সে এখন বলছে আমি কেপিআই এর উপর, আমাদের পারফরমেন্স ইন্ডিকেটরের উপর সাস্টেনেবিলিটি রিপোর্ট চাই, এ তুমি তোমার ফার্ম করবে কিনা। এখন কোশ্চেন হচ্ছে যে কি কি ব্যাপার আমাজন কোম্পানি চিন্তা করতে হবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। কোশ্চেনের মধ্যে কেপিআই অনেক ডেটা দেওয়া আছে, নট রিলেভেন্ট এট দিস পয়েন্ট এক্সেপ্ট ফর ফি। উইল টক অ্যাবাউট দিস। ফার্স্ট নাম্বার, আমি সামারাইজ করবো, আপনার মেইন উত্তরটা তো আপনার স্লাইড যখন পাবেন দেখেন, সামারাইজ ইন দ্য সেন্স বুলেট পয়েন্টে বলে যাবো, আপনারা বড় করে লিখতে হবে। প্রথমত নন অডিট সার্ভিস, এখানে মনে করেন এটা নন অডিট সার্ভিস, বাট খুব কেয়ারফুলি কনসিডার করতে হবে। ওয়াই? বিকজ ওর ওখানে একটা সেলফ ইন্টারেস্ট থ্রেড আছে। কেন? কারণ ফি, টোটাল ফি যেটা, সেটা হচ্ছে লার্জ প্রপোর্শন হবে ফার্মের টোটাল ফি, এবং ক্লায়েন্টের উপর ডিপেন্ডেন্স দেখা যায়। সো এইটা একটা ইস্যু হইতে পারে, কারণ এটার ফি লেভেল ইজ ভেরি হাই, অডিট এবং নন অডিট থেকে অনেক হাই হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য সেকেন্ড পার্টনার রিভিউ লাগবে, এবং হচ্ছে অবজেক্টিভিটি অ্যাসেস করতে হবে, সেকেন্ড পার্টনার রিভিউ লাগবে যদি কনসিডার করবে। এখন জেনারেল এক্সপ্রেসের আর কি চিন্তা করবে, মনে করলেন এই সেকেন্ড পার্টনার দিলাম, পারলাম। এরপর প্রথমে এক হচ্ছে এই এই সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট নতুন করে এস্টাবলিশ হয়েছে, এবং এদের সাফিসিয়েন্ট এক্সপিরিয়েন্স স্টাফ নাও থাকতে পারে এঙ্গেজমেন্টটা পারফর্ম করার জন্য। এটা কি বোঝা গেল? কারণ কয়েকটা কেপিআই, যেমন ভেরিফিকেশন অফ কার্বন ডাই অক্সাইড এমিশন, এগুলো স্পেশালিস্ট লোক লাগবে। এই লোক এই লোক এরা তো করতে পারবে না, কারণ কার্বন ডাই অক্সাইড এমিশন নিয়ে আবেদন কোম্পানি করতে করবে, সে নর্মাল একটা অডিট ফার্ম। তারপর স্কোপের মধ্যে 75টা কেপিআই আছে, এই 75টা কেপিআই করার সময় কই? টাইম প্রেশার, এগেইন সময়ের ব্যাপার। ফি হচ্ছে ভেরি লার্জ, কারণ এই ফি যদি ম্যানেজ না করতে পারে, এখানে ডিপেন্ডেন্স চলে আসবে। লার্জ প্রপোর্শন অফ ফিস, টোটাল ফার্মের ইনকাম উইল বি কামিং ফ্রম ওয়ান ক্লায়েন্ট, এবং ইট রিকোয়ার্স এ গ্লোবাল এনগেজমেন্ট। ওয়াই? বিকজ এটার একটা ডিফারেন্ট সাস্টেবিলিটি রিপোর্টিং টিম কোন জায়গায়, অন্য একটা কান্ট্রিতে। এই কারণে আপনার মনে করেন ওখানে ট্রাভেল করতে হবে, প্রথমত ভিসা আছে কিনা, সেকেন্ড অফ অল লজিস্টিক্যাল ডিফিকাল্টি আছে কিনা, প্লাস ওই দেশের যদি মেম্বার ফার্ম কারো দিয়ে করে,
সে তার সাথে কিভাবে কমিউনিকেট করবে সেটারও কোনো ডাইরেকশন নাই। তারপর কতগুলো কস্ট ইমপ্লিকেশন কি, কয়টা ভিজিট করবে, এই প্রত্যেকটা জিনিস কনসিডারেশনে নিতে হবে। রিস্ক কি, এটা জেনারেল এক্সপ্রেস একটা লার্জ গ্লোবাল কোম্পানি। এই যে গ্লোবাল কোম্পানি, হ্যাঁ, অনেকগুলো স্টক এক্সচেঞ্জ আছে, কোন রকম ঝামেলা হলে কিন্তু পুরো সর্বনাশের মধ্যে পড়বে। এবং এবং প্রেসার গ্রুপ চায় এমন একটা অ্যাডেড রিলায়েবিলিটি, যেটা আমাদের রিলায়েবল করা যায়। আননোন কাউরে দিয়ে ওরা করাইলে এইটা একটা রিস্কি হয়ে যাবে যে এ কেন করলো। এবং ইটস আ ভেরি সিগনিফিকেন্ট রিস্ক এক্সপোজার, কারণ সারা ওয়ার্ল্ডের অনেকে দেখবে অনেকগুলো স্টক এক্সচেঞ্জে লিস্টেড। এবং বাট আর ফাইনালি কমার্শিয়াল কনসিডারেশন আছে। কমার্শিয়াল কনসিডারেশন কি, আবার যদি কোনো কিছু না বিবেচনা করে ধুমধাম ক্লায়েন্ট মানা করে, তাহলে ফার্মের তো ক্লায়েন্টের ফিউচারে আর কোনোদিন আসবে না। একবার মানা করলে ক্লায়েন্ট কোনোদিন আর ফেরত আসবে না। তো এই আর হয়তো অডিটও ছাড়ে দিবে, এখন নন অডিট করতে চায় না, পরে অডিটও ছাড়ে দিবে। So এই রিস্কটাও আছে। এই ইটস আ প্রেস্টিজিয়াস ক্লায়েন্ট, কারণ ইটস গ্লোবাল ক্লায়েন্ট, কমার্শিয়াল কনসিডারেশন ইজ ইম্পর্টেন্ট। হাউ এভার, ফাইনাল কথা হচ্ছে এথিক্যাল কনসিডারেশনের উপরে কমার্শিয়াল কনসিডারেশন করা যাবে না। বুঝাতে পারছি সবাইকে? দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন এন্ড আনসার। স্যার, স্যার এই 10.5 আর 9 এর ব্যাপারটা একটু বলেন তো স্যার। এগুলো কিন্তু আপনার আনসারের মধ্যে একবারও বলছি আমি। না স্যার, এই 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 ব্যাপারটা বুঝতেছি না স্যার, 10.5 মিলিয়ন আর এই যে 9 মিলিয়নের ব্যাপারটা স্যার। We have performed the audit procedure on a charitable donation as this is disclosed in the note to the financial statement, and our evidence indicates that there have been a donation of 9 million, taka 0.9 million this year, which is the amount disclosed in the note. However, draft KPI is a different figure from 10.5 million. তার মানে কি, এখানে একটা সেলফ রিভিউ থ্রেড আছে না? কারণ ও যেটা অডিট করছে সেটার মধ্যে 0.9 মিলিয়ন আছে, আর একটা মধ্যে 10.5 মিলিয়ন আছে। তার সাস্টেনেবিলিটি হচ্ছে ম্যাটেরিয়াল টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখানে অডিট শেষের দিকে চলে আসছে এবং অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ করবে। এটা একটা গল্পের মতো বলছে যে ড্রাফট কেপিআই তে যে নাম্বার গুলো আছে ডোনেশনের জন্য, সেটা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একরকম, আর কেপিআই তে যেটা আপনার সাস্টেনেবিলিটি রিপোর্ট সাইন করবেন ওখানে ইট লুকস আ বিট ডিফারেন্ট। এই কথাটাই বলছে। বলছে এখানে অনেকগুলো ঘটনা ঘটতেছে। বুঝাতে পারছি? জি স্যার। মানে নোটের মধ্যে বলেছে কত, 90 লাখ টাকা, আর ড্রাফট কেপিআই ফিগার হচ্ছে লগা মনে করেন 1,50,00,000 টাকা। বুঝাতে বুঝতে পারছেন? এবং চেয়ারম্যানের স্টেটমেন্টও এটা লেখা, এবং ড্রাফট সাস্টেনেবিলিটি রিপোর্ট যেটা অ্যানুয়াল রিপোর্ট দিবে এরকমই লেখা। কিন্তু 90 লাখ কিন্তু ম্যাটেরিয়ালস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো অডিট তো শেষের দিকে, অডিট তো এটা নিয়ে খুশি আছে। তো এখানেও কিন্তু একটা ইস্যু আছে যে ওর চিন্তা করতে হবে, যেখানে আমাদের অবজেক্টিভিটির উপর থ্রেট চলে আসে। কিন্তু এটা কোয়েশ্চেনের এই নাম্বার গুলা ইউজ করাটা কোয়েশ্চেন আনসার করার জন্য ভেরি ইম্পর্টেন্ট। ওরা খালি বলতেছি এখানে অনেকগুলো ঘটনা ঘটতেছে এখানে। আমি যে কটা পয়েন্ট বললাম এটার সাথে আপনি এটাও বলতে পারেন যে এখানে একটা ইস্যু আছে অবজেক্টিভিটির উপর, যেটা ফার্স্টে বলছিলেন যে অবজেক্টিভিটি, আমি ওইটার কাজ নিতে গিয়ে এটা আমি জাস্টিফাই করে দিব নাকি 10.5 দিয়ে। এটাও একটা ইস্যু। অবজেক্টিভিটি যেন থ্রেটেন না হয় কখনো, কেয়ারফুল কনসিডারেশন রাখতে হবে। এই আর কি। এনিওয়ান এলস? নো স্যার। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মামুনের সাথে কথা বলছি ক্লাসের ব্যাপারে। ও বললো শুধু রবিবার অথবা মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 10টার মধ্যে ক্লাস হবে, লাস্ট ক্লাস আমার জন্য। এরপরে আপনাদের ঈদ সুন্দর হবে, আমারও ঈদ সুন্দর হবে। আপনারা যেমন এটা থেকে মুক্তি, আমারও মুক্তি। আপনারা পুরো মুক্তি না, আমার ভালোই মুক্তি। সুতরাং রবি অথবা মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 10টার মধ্যে ক্লাস স্যার হবে। কোনো পরে ফিজিক্যাল ক্লাস হবে না আর পরে? আমার নাই, অন্যরা যদি নেয়। আমি চ্যাপ্টার 5 বন্ধ পরে আমি টাটা বাই বাই। ওকে স্যার। স্যার একটা প্রশ্ন করতে পারি স্যার? পারেন। স্যার মানে পড়াশোনার ব্যাপারে না, এমনি স্যার 10 ইয়ার্স ডাউন দা লাইন আপনার কাছে মনে হয় কোন জায়গায়, কোন মানে আমাদের ফিল্ডের কোন জায়গায় সবচেয়ে বেশি ডিমান্ড থাকতে পারে? ট্যাক্স, ভ্যাট, অডিট, তিনটা সার্ভিসের মধ্যে। গুড কোয়েশ্চেন। সবাই তো সবার দিক থেকে চেঞ্জ হচ্ছে, সো স্পেসিফিক আনসার দেওয়া কঠিন। কারণ কি, অডিটের অবস্থাও খারাপ, ট্যাক্স অফিসের অবস্থা তো নিজেরাই দেখতেছেন। ট্যাক্স ভেট অফিস আন্দোলন করে শেষ করতে পারছে না। একজন গতবার ছাগল কিনে সরকার নামাই দিছে। সো দুইটার ডিমান্ড দুই জায়গা থেকে আসে। আপনি কেন বলছেন যে ট্যাক্সের, ইফ ইউ আর গুড ইউ ক্যান ডু বোথ অডিট অ্যান্ড ট্যাক্স। তো আপনি যদি বলছেন যে স্যার আমি অডিটের মধ্যে কোন একটা পার্টিকুলার এরিয়া, সেটা কারণ ট্যাক্সের ক্ষেত্রে ট্যাক্সের কিছু এরিয়া থাকবে যেগুলো উইল বি চ্যালেঞ্জিং, হাতে গোনা কিছু লোক করবে, তো তাদের ওই ক্ষেত্রে স্পেশালিটি থাকবে, ওই স্পেশালিটির দাম থাকবে।
উইথ রেসপেক্ট টু অডিট, আপনার যদি রেপুটেশন ঠিক রাখেন, ইন্টারন্যাশনাল কোম্পানিরা যদি আপনার ইন্টারন্যাশনাল সার্টিফিকেট দেখে বা আপনার ফার্মের ইন্টারন্যাশনাল রেপুটেশন থাকে, দে মাইট কনসিডার ইউ। তো দুইটা দুই দিক থেকে আসে। বুঝতে, আমি কি বোঝাতে পারছি? 10 বছর পরে এমন হইতে পারে অডিট অনেকের জন্য দরকার নেই, সবাই করতে পারবে, শুধুমাত্র বেশ বড় কিছু কোম্পানি ছাড়া অডিট এক্সাম্পশন দিতে পারে। ট্যাক্সের ক্ষেত্রে বলতে পারে মানে আপনার রেগুলেশন রিটার্ন অনেক অটোমেশন করে অনেক ইজিয়ার করতে পারে। ডিমান্ড কোনটার হবে? এজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তো দুইটাই করতে পারবেন মোস্ট লাইকলি ইনশাল্লাহ। তো স্পেসিফিক্যালি আমি বলতে পারলেও আমি বলবো না, কারণ আমি তাহলে ওইটা নিজেই শুরু করে দিব। বাট আমার মনে হয় যে দুই ট্যাক্স তো সবসময় থাকবে, ট্যাক্স নিয়ে কোনো উপায় নেই। আর অডিট টু সাম এক্সটেন্ট তো থাকবে, অডিট প্রফেশন তো আপনাকে গাইড করে দিতে পারার কথা না 10 বছরের মধ্যে। এরকম কোনো ইন্ডিকেশন দেখছি না যে অডিট প্রফেশনই বন্ধ, মানে অডিটই বন্ধ করে দিবে, এরকম তো হওয়ার সম্ভাবনা কম, এটা আমার বিশ্বাস। সরি, আপনার মন মতো উত্তর দিতে পারলাম না। সমস্যা নাই স্যার, আমি জাস্ট আপনার পার্সপেক্টিভটা জানার জন্য, মানে যে হুম। কোনো 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 স্যারের সাথে আইসিবি তে বা কোথাও দেখা হইলে আমি এই প্রশ্নটা জিজ্ঞাসা করি যে ওনাদের তারপর কি মনে হয়, জাজমেন্ট কি হয়। এক একজন এক এক উত্তর দেয় তার কাছে যে জিনিসটা মনে হয়। আচ্ছা, তো ওইটা নিয়ে আমি মাঝে মধ্যে চিন্তা করি, পড়াশোনা তো অনেক করতেছি কিন্তু কি হবে। আর ডিমান্ড আপনাকে যেগুলা পরীক্ষা আছে ওগুলো নিয়ে চিন্তা করেন, বুঝছেন? তাহলে কিন্তু হবে কি, আপনি অডিটও করতে পারবেন, ট্যাক্সও করতে পারবেন। তাহলে ফির আপনার কোন সাইডে ডিমান্ড বাড়লো ওটা নিয়ে চিন্তা আর একটু কাছে গিয়ে করতে হবে, 10 বছর আগে থেকে চিন্তা করেন, বুঝছেন? আচ্ছা, সেটা তো ঠিকই, মানে পড়াশোনার কাজই তো অবশ্যই, সবচেয়ে ঠিক বেশি। আছে, গুড কোশ্চেন। কিন্তু মানে মাঝে মধ্যে স্যার অন্য, মানে সারাদিন যদি খালি এটা নিয়ে চিন্তা করি ভালো লাগে না, তাই মাঝে মধ্যে কিছু উদ্ভট চিন্তাও করি। মাঝে মাঝে আচ্ছা, ঠিক আছে। আর এনিওয়ান এলস? তার মানে আপনাদের যদি আজকে আর কোনো প্রশ্ন না থাকে, আর ক্লাসে পার্টিসিপেট করার জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর হয়তো আপনাদের ইমেল নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে ইনশাল্লাহ নেক্সট ক্লাস রবিবার হবে না আহ মঙ্গলবার হবে। ইনশাল্লাহ, আমি তো তাই বললাম। আর নেক্সট ক্লাসে আমরা 4টা 4-এর যতটুকু বাকি এবং 4টার 5 ইনশাল্লাহ এটা কভার করে শেষ করবো, যেন আপনারা বা আপনার যতগুলো প্রশ্ন থাকে প্রিপারেশন নিয়ে আসেন। আর 4টা 3 যে স্লাইড ওইটা আমি দিয়ে দিয়েছি, লাস্ট ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে 4টা 4-5 দিয়ে দিবে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম স্যার। রহমতুল্লাহ। 100 টাকা লেস।